হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? 2000 সালে মুক্তি পেয়েছিল ক্রিস্টোফার নোলান পরিচালিত বিখ্যাত মাস্টারপিস সিনেমা মেমেন্টো। মিস্ট্রি সাইকোলজিক্যাল থ্রিলার ক্যাটাগরির এই সিনেমার IMDb রেটিং 8.4। ক্রিস্টোফার নোলান বরাবরই তার ইউনিক আর কমপ্লিকেটেড স্টাইলে সিনেমা তৈরি করে দর্শকদেরকে অবাক করে দিয়ে থাকেন, আর এখানেও ঠিক তেমনটাই হয়েছে। নোলানের এই সিনেমাটাও বাকি আর 5টা সিনেমার থেকে একদমই আলাদা। এই সিনেমার গল্পটা খুব বেশি কমপ্লিকেটেড না হলেও এর উপস্থাপনাটা একদমই অদ্ভুত। এই পুরো সিনেমার গল্পটা একদম উল্টোভাবে দেখানো হয়েছে। মানে সাধারণত প্রত্যেকটা সিনেমাতে গল্পটা প্রথম থেকে শুরু করে শেষের দিকে এগিয়ে যায়, কিন্তু এই সিনেমার গল্পটা শেষের থেকে শুরু করে প্রথমের দিকে পিছিয়ে গেছে। এই সিনেমার কিছু দৃশ্য সাদা কালো আর কিছু দৃশ্য রঙিন। সাদা কালো দৃশ্যগুলো অতীত থেকে বর্তমানে স্বাভাবিকভাবে এগিয়ে আসছে, কিন্তু রঙিন দৃশ্যগুলো বর্তমান থেকে আস্তে আস্তে অতীতের দিকে পিছিয়ে যাচ্ছে। সাদা কালো আর রঙিন সব মিলিয়ে এই সিনেমাতে টোটাল 39টা দৃশ্য আছে, আর পুরো সিনেমার মধ্যেই রঙিন আর সাদা কালো এই দুই রকম দৃশ্যকে একসাথে মিলিয়ে মিশিয়ে দেখানো হয়েছে। মানে সিনেমার শুরুতেই আমাদেরকে প্রথম অর্থাৎ 1 নম্বর দৃশ্য দেখানো হয়, কিন্তু ঠিক তারপরেই গল্পের একদম শেষ অর্থাৎ 39 নম্বর দৃশ্য দেখানো হয়। তারপর 2 নম্বর দৃশ্য, তারপর 38 নম্বর, তারপর 3 নম্বর দৃশ্য, আর তারপর 37 নম্বর দৃশ্য দেখানো হয়েছে। আর পুরো সিনেমার মধ্যেই গল্পগুলো এরকম এলোমেলোভাবে সাজানো আছে, যে কারণে প্রথমবার দেখে অনেকেরই এই সিনেমাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। সেজন্যই আজকের এই ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে এই সিনেমাতে সব গল্পগুলোকে যেমনভাবে দেখানো হয়েছে এই ভিডিওটাকেও ঠিক সেইভাবে তৈরি করা হয়েছে, আর শেষে এই গল্পগুলোকে সিরিয়াল অনুযায়ী প্রথম থেকে শেষ অবধি সঠিকভাবে সাজিয়ে দেখানো হয়েছে। তো গল্পটা শুরু করার আগে আমাদেরকে এই সিনেমার প্রধান চরিত্র সম্পর্কে একটু জেনে নিতে হবে। এই লোকটার নাম হলো লিওনার্ড, আর এ হলো এই গল্পের প্রধান চরিত্র। লিওনার্ড একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত, আর বাড়িতে ওর পরিবার বলতে ছিল শুধুমাত্র ওর স্ত্রী। একসাথে ওদের দুজনের জীবনটা বেশ ভালোই কাটছিল, কিন্তু এক রাতে দুজন চোর ওদের বাড়িতে চুরি করতে এসে লিওনার্ডের স্ত্রীকে রেপ করে খুন করে মেরে ফেলে। এই অবস্থায় লিওনার্ড ওই দুজন চোরের মধ্যে থেকে একজনকে ধরে ওখানেই মেরে ফেলে, কিন্তু অন্য একজন চোর পিছন থেকে লিওনার্ডের মাথায় প্রচন্ড জোরে আঘাত করে ওকে মেরে অজ্ঞান করে ওখান থেকে পালিয়ে যায়। এখন মাথায় অতিরিক্ত জোরে আঘাত লাগার কারণে ও ব্রেনের সমস্যায় ভুগতে শুরু করে, যে রোগটাকে বলা হয় শর্ট টার্ম মেমোরি। এই রোগের কারণে ওর ব্রেন আর কোনো নতুন স্মৃতি তৈরি করতে পারত না। মানে এই দুর্ঘটনার পর থেকে ও নিজের জীবনে ঘটে যাওয়া কোনো নতুন ঘটনাই 10 থেকে 15 মিনিটের বেশি মনে রাখতে পারত না। কিছু সময় পরপরই ও সবকিছু ভুলে যেত, কিন্তু দুর্ঘটনার আগে অবধি ওর সবকিছুই খুব ভালোভাবে মনে ছিল। এখন লিওনার্ডের জীবনের একটাই উদ্দেশ্য, আর সেটা হলো ওর স্ত্রীর দ্বিতীয় খুনিকে খুঁজে বের করে তাকে মেরে ফেলা। এই পুরো সিনেমাটাকেই এইরকম অদ্ভুতভাবে উপস্থাপন করার একমাত্র উদ্দেশ্য হলো বাস্তব জীবনে একজন শর্ট টার্ম মেমোরির রোগী যেমনটা অনুভব করে, ক্রিস্টোফার নোলান এই সিনেমার মাধ্যমে সমস্ত দর্শকদেরকে ঠিক তেমনটাই অনুভব করানোর চেষ্টা করেছেন। এখন লিওনার্ডের সম্পর্কে সবকিছু জানার পর সিনেমার প্রধান গল্পের দিকে এগোনো যাক। তো গল্পটা শুরু হয় একটা সাদা কালো দৃশ্য দেখিয়ে, যেখানে আমরা লিওনার্ডকে দেখতে পাই। দেখা যায় ও একটা হোটেলের ঘরের মধ্যে বসে আছে, কিন্তু এই হোটেলে ও কিভাবে এলো আর এখানে ও কি করছে সেই ব্যাপারে ও কিছুই মনে করতে পারছিল না। এমনকি ও এই হোটেলে কতদিন বা কত সময় ধরে আছে সেটাও মনে করতে পারছিল না। এরপর একটা রঙিন দৃশ্যে আমরা দেখতে পাই লিওনার্ড একটা হোটেলের রিসেপশনে একটা লোকের ফটো দেখিয়ে তার সম্পর্কে খোঁজ করছে। ঠিক তখনই ওই লোকটা লিওনার্ডের সঙ্গে দেখা করার জন্য ওখানে চলে আসে। এই লোকটার নাম হলো টেডি। এখন টেডি বলে ও নাকি লিওনার্ডের খুব ভালো বন্ধু, আর ও নাকি অনেকদিন ধরেই লিওনার্ডকে ওর কাজে সাহায্য করছে। কিন্তু লিওনার্ড কোনোভাবেই টেডিকে চিনতে পারছিল না। আসলে ব্রেন ইনজুরির পর থেকে ও কোনো কিছুই মনে রাখতে পারত না। সেজন্য ও সবসময় একটা পোলারয়েড ক্যামেরা দিয়ে নিজের পরিচিত মানুষদের ছবি তুলে সেই ছবির নিচে তাদের নাম আর তাদের সম্পর্কে অল্প কিছু কথা লিখে রাখত। এই যেমন এই মানুষটা ভালো, এ তোমাকে সাহায্য করতে পারে, অথবা এই মানুষটা মিথ্যাবাদী, এর থেকে একটু সাবধানে থাকতে হবে, এই রকম কিছু। এখন লিওনার্ড টেডিকে সাথে নিয়ে কিছু একটা খোঁজ করার জন্য শহরের বাইরে একটা ফাঁকা জায়গায় একটা পরিত্যক্ত বাড়ির কাছে চলে যায়। দেখা যায় ওই বাড়ির সামনে একটা গাড়ি পার্ক করা আছে। ওই গাড়ির টায়ার দেখে মনে হচ্ছিল ওটাকে কিছুদিন আগেই এখানে রাখা হয়েছে। এখন লিওনার্ড ওই গাড়ির মধ্যে একটু তল্লাশি চালিয়ে দেখে আস্তে আস্তে ওই ফাঁকা বাড়ির ভিতরে ঢুকতে শুরু করে। তখন টেডি বাইরে থেকে বলতে থাকে, এই জায়গায় কিছুই নেই, তুমি এখানে তল্লাশি চালিয়ে ফালতু সময় নষ্ট করছো। কিন্তু লিওনার্ড ওর কথার কোনো গুরুত্ব দেয় না। বাড়ির ভিতরে ঢোকার পর ও নিজের কোটের পকেট থেকে বেশ কিছু লোকের ফটো বের করে দেখতে শুরু করে। দেখা যায় তার মধ্যেই টেডির একটা ফটো আছে, আর ওই ফটোর পিছনে লেখা আছে, এ একজন মিথ্যাবাদী, একে কোনোভাবেই বিশ্বাস করো না, আর তুমি যার খোঁজ করছো এই হলো সেই মানুষটা, একে মেরে ফেলো। এখন এই লেখাটা দেখার পর লিওনার্ড মনে করে এতদিন ধরে ও নিজের স্ত্রীর যে দ্বিতীয় খুনিকে খোঁজার চেষ্টা করছে টেডি হয়তো সেই খুনি।
এখন ও টেডির ওপরে খুবই রেগে গিয়ে ওকে মারতে চাইছিল। এর কিছুক্ষণের মধ্যেই টেডি লিওনার্ডের পিছন পিছন ওই ফাঁকা বাড়ির ভিতরে চলে আসে। এখন সুযোগ বুঝে লিওনার্ড হঠাৎ করেই টেডির ওপরে হামলা করে ওকে মাটিতে ফেলে দেয়। তারপর ওর মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে বলে, তুমি আমার স্ত্রীর সাথে যা কিছু করেছো তার জন্য তোমাকে এখনই শাস্তি পেতে হবে। তখন টেডি বলে, তুমি ভুল করছো, তুমি কিছুই জানো না, তুমি তো আমার আসল নামটাও জানো না, এমনকি তুমি তো নিজের সম্পর্কে অনেক কিছু ভুলে গেছো। তুমি যদি নিজের আসল সত্যিটা জানতে চাও তাহলে আমার সাথে এই বাড়ির নিচে বেসমেন্টে চলো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। ওটা দেখলে হয়তো তোমার নিজের সম্পর্কে সবকিছু মনে পড়ে যাবে। কিন্তু লিওনার্ড ওর কথায় কোনো রকম গুরুত্ব না দিয়ে ওকে ওখানেই গুলি করে মেরে ফেলে। এরপর আমাদেরকে আবার সেই সাদা কালো দৃশ্যটা দেখানো হয়। দেখা যায় লিওনার্ড এখনো কিছুই মনে করতে পারছে না, সেজন্য ও পুরো হোটেল রুমের মধ্যে চারিদিকে নিজের জিনিসপত্র খোঁজার চেষ্টা করছে। আর এভাবে খোঁজাখুঁজি করতে করতে ও নিজের হাতের ওপরে একটা ট্যাটু দেখতে পায়। ওই ট্যাটুতে লেখা আছে, স্যামি জেঙ্কিসের কথা মনে রেখো। ওই লোকটারও তোমার মতন এই একই শর্ট টার্ম মেমোরির রোগ হয়েছিল। আসলে যেহেতু লিওনার্ড কোনো কিছুই মনে রাখতে পারত না, তাই সমস্ত দরকারি কথাগুলোকে ও একটা কাগজে লিখে রাখত। আর যে কথাগুলো ওর জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে ও নিজের শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু করিয়ে রাখত, যাতে সেই কথাগুলোকে ও সবসময় দেখতে পায়। এরপর আমাদেরকে আবার একটা রঙিন দৃশ্য দেখানো হয়। দেখা যায় লিওনার্ড এখন টেডির ছবির পিছনে লিখছে, যাকে তুমি খুঁজছো এই হলো সেই মানুষটা, একে মেরে ফেলো। আর এরপর ও একটা বন্দুক নিয়ে নিজের হোটেল রুম থেকে বাইরে বেরিয়ে হোটেলের রিসেপশনে চলে আসে। আর সেখানেই লিওনার্ডের সঙ্গে দেখা করার জন্য ওখানে টেডি চলে আসে। আর এই দৃশ্যটাই আমরা একটু আগে দেখেছিলাম। এদিকে সাদা কালো দৃশ্যে দেখা যায় লিওনার্ড নিজের হোটেল রুমে বসে নিজের পায়ে ট্যাটু করার জন্য সেখানে শেভ করছিল। তখন হঠাৎ ওর রুমের ল্যান্ড ফোনে ওর জন্য একটা কল আসে। আর এই কলটা রিসিভ করার সাথে সাথেই পুরো গল্প আবার রঙিন দৃশ্যে ফিরে যায়। এখন দেখা যায় লিওনার্ড একটা রেস্টুরেন্টের টয়লেটে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন ও মনে করতে পারছিল না এই জায়গায় ও এলো কিভাবে। সেজন্য ও আবার নিজের কোটের পকেট থেকে সমস্ত ছবিগুলো বের করে দেখতে শুরু করে। আর সেখানেই ও ডিসকাউন্ট ইন নামের একটা হোটেলের ছবি দেখতে পায়। ওই ছবির নিচে লেখা ছিল লিওনার্ড এখন এই হোটেলেই থাকছে। এখন ও তাড়াতাড়ি করে নিজের গাড়ি নিয়ে ওই হোটেলে পৌঁছে যায়। বাইরে থেকে হোটেল রুমে আসার সময় ও নিজের সাথে একটা বিশেষ ধরনের এনভেলপ নিয়ে এসেছিল, যে এনভেলপের ওপরে ন্যাটলি নামের একটা মেয়ের নাম লেখা ছিল। এবার দেখা যায় ওই এনভেলপের ভিতরে একটা কাগজে একটা গাড়ির নাম্বার আর তার মালিকের ছবি সহ সব ডিটেলস দেওয়া আছে। দেখা যায় ওই গাড়ির মালিক ছিল লিওনার্ডের বন্ধু টেডি। সেখানে লেখা ছিল ওর আসল নাম হলো জন এডওয়ার্ড গ্যামেল। এটা দেখে ও একটু অবাক হয়ে যায়, কারণ লিওনার্ডের কাছে যে ছবিটা ছিল সেখানে ওর নাম লেখা ছিল টেডি, আর ওই ছবির নিচে লেখা ছিল ও একজন মিথ্যাবাদী, ওকে কোনোভাবেই বিশ্বাস করো না। আর সেই সাথে ওই ছবির নিচে টেডির ফোন নাম্বার লেখা ছিল। এখন লিওনার্ড আসল সত্যিটা জানার জন্য টেডির নাম্বারে কল করে। তখন টেডি বলে, লিওনার্ড তুমি নিজের হোটেলে অপেক্ষা করো, আমি এখনই তোমার সাথে দেখা করতে আসছি। এবার লিওনার্ড নিজের জামা কাপড় খুলে বিশ্রাম নিতে শুরু করে। দেখা যায় ওর পুরো শরীরের সমস্ত জায়গায় বিভিন্ন রকম কথা লিখে ট্যাটু করা আছে, যার মধ্যে বেশ কিছু ট্যাটুতে ওর স্ত্রীর সেই দ্বিতীয় খুনির সম্পর্কে বিভিন্ন রকম তথ্য লেখা আছে। যেমন সেখানে লেখা ছিল ওই খুনিটা একজন ফর্সা লম্বা মানুষ, যার নাম জন আর টাইটেল জি দিয়ে শুরু। ওই খুনিটার সাথে ড্রাগসের একটা সম্পর্ক আছে। আর শেষ ট্যাটুতে ওই খুনিটার গাড়ির নাম্বার লেখা ছিল। এখন দেখা যায় এইসব জিনিস টেডির সাথে একদম মিলে যাচ্ছে। ও একজন ফর্সা লম্বা মানুষ, আর ওর ভালো নাম ছিল জন এডওয়ার্ড গ্যামেল, মানে জন জি। আর সেই একই সাথে ওর গাড়ির নাম্বারটাও এখানে মিলে যাচ্ছে। এসব কিছু দেখে লিওনার্ড বুঝতে পারে টেডি হলো ওর স্ত্রীর দ্বিতীয় খুনি। এখন ও যেভাবেই হোক টেডিকে মারতে চাইছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই কথাটা ও ভুলে যাবে। তাই ও টেডির ছবির পিছনে লিখে রাখে, তুমি যার খোঁজ করছো এই হলো সেই মানুষটা, একে মেরে ফেলো। আর তারপর ও নিজের বন্দুক নিয়ে হোটেল রুম থেকে বেরিয়ে পড়ে। আর এই দৃশ্যটাই আমরা এর আগের রঙিন দৃশ্যের দেখেছিলাম। আবার সাদা কালো দৃশ্যে দেখা যায় হোটেলের ল্যান্ড ফোনে ওই কলটা রিসিভ করার পর লিওনার্ড এখন একজন অজ্ঞাত পরিচয় মানুষের সাথে কথা বলছে। ফোনের ওপার থেকে ওই লোকটা প্রশ্ন করছিল শর্ট টার্ম মেমোরির প্রবলেম থাকা সত্ত্বেও লিওনার্ড নিজের স্ত্রীর খুনির সম্পর্কে মনে রাখছে কিভাবে। তখন লিওনার্ড জানায় ও নিজের সমস্ত দরকারি আর প্রয়োজনীয় জিনিসগুলো একটা কাগজে লিখে নোট বানিয়ে রাখে। আর এইভাবে আস্তে আস্তে লিওনার্ড ফোনের মধ্যে ওই লোকটার সমস্ত কথার উত্তর দিতে শুরু করে। এদিকে রঙিন দৃশ্যে দেখা যায় লিওনার্ড ন্যাটলি নামের একটা মেয়ের সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে এসেছে। এখানে লিওনার্ডের কাছে থাকা ন্যাটলির ছবির পিছনে লেখা ছিল, এই মেয়েটাও নিজের কাছের মানুষকে হারিয়েছে, ও নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। এবার দেখা করার পর ন্যাটলি ওকে একটা চাবি দিয়ে বলে, এটা তোমার হোটেলের চাবি, এটাকে তুমি ভুল করে আমার বাড়িতে রেখে এসেছিলে। এরপর ও লিওনার্ডকে একটা এনভেলপ দিয়ে বলে, তুমি আমাকে একটা গাড়ির নাম্বার দিয়ে সেটার মালিকের সম্পর্কে সমস্ত রকম তথ্য জোগাড় করতে বলেছিলে।
আর আমি তোমার কাজটা করে দিয়েছি। এই এনভেলপের মধ্যে ওই সমস্ত তথ্যগুলো আছে। এবার নেটলি বলে, আচ্ছা, তুমি যদি নিজের স্ত্রীর খুনিকে খুঁজে বের করে তাকে মেরেও ফেলো, তাহলেও তো সেটা তোমার মনে থাকবে না। লিওনার্ড বলে, দরকার পড়লে ওই খুনিটাকে মারার পর আমি তার একটা ছবি তুলে রাখবো, অথবা নিজের শরীরে আরও একটা ট্যাটু করে এই কথাটা লিখে রাখবো। নেটলি বলে, এনভেলপের মধ্যে আমি এই শহরের বাইরে একটা ফাঁকা জায়গার ঠিকানা লিখে দিয়েছি। তুমি চাইলে তোমার স্ত্রীর খুনিকে ওই জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলো, তাহলে এই ব্যাপারটা কেউ জানতে পারবে না। আর এই কথা বলেই নেটলি ওখান থেকে চলে যায়। এখন লিওনার্ড ওই এনভেলপটা নিয়ে ওই রেস্টুরেন্টের টয়লেটে চলে যায়। আর এটাই আমরা আগের রঙিন দৃশ্যের শেষে দেখেছিলাম। আবার সাদা কালো দৃশ্যে দেখা যায় লিওনার্ড তখনও ফোনের মধ্যে সেই অজানা লোকটার সাথে কথা বলে যাচ্ছে। আর ওই লোকটা লিওনার্ডের কাছ থেকে ওর সম্পর্কে সব রকম ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করছে। এদিকে রঙিন দৃশ্যে দেখা যায় লিওনার্ড একটা জায়গা থেকে গাড়ি নিয়ে ফিরছিল। তখনই রাস্তার মধ্যে ওর সাথে টেডির দেখা হয়। এখন টেডি লাঞ্চ করার জন্য ওকে নিয়ে পাশের একটা রেস্টুরেন্টে চলে যায়। টেডি বলে, তুমি কি তোমার স্ত্রীর খুনি অর্থাৎ জনজিকে খুঁজে পেয়েছো? লিওনার্ড বলে, না, আমি এখনো ওকে খোঁজার চেষ্টা করছি আর ওর সম্পর্কে সব রকম তথ্য জোগাড় করার চেষ্টা করছি। আশা করছি আমি খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বের করব। তখন টেডি বলে, তুমি যেভাবে সামান্য কটা ছবি আর নোটের সাহায্যে পুরো শহরের মধ্যে ওই লোকটাকে খোঁজার চেষ্টা করছো, সেটা তোমার পক্ষে খুবই কঠিন হয়ে যাবে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই কাজে সাহায্য করব। এখানে টেডির সাথে কথা বলার সময় লিওনার্ড খেয়াল করে ওর কোটের পকেটে একটা কাগজে লেখা আছে একটু পরেই ওকে একটা রেস্টুরেন্টে নেটলির সাথে দেখা করতে হবে। এখন ও তাড়াতাড়ি করে সেই রেস্টুরেন্টে পৌঁছে যায় আর সেখানেই নেটলি ওকে সেই এনভেলপ আর ওর হোটেলের চাবিটা দেয়। এদিকে সাদা কালো দৃশ্যে দেখা যায় লিওনার্ড এখনো ফোনে ওই অজানা লোকটার সাথে কথা বলে যাচ্ছে। লিওনার্ড বলে, আমি যখন ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতাম তখন আমার স্যামি জ্যাঙ্কিস নামের একটা লোকের সাথে পরিচয় হয়। স্যামি আর তার স্ত্রীর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এই দুর্ঘটনায় ওদের তেমন ক্ষতি না হলেও স্যামির মাথায় আঘাত লাগে, যে কারণে ও ব্রেনের সমস্যায় ভুগতে শুরু করে। এই দুর্ঘটনার পর থেকে ও আর কোনো কিছুই মনে রাখতে পারত না। কিছু মিনিট পরপরই ও সবকিছু ভুলে যেত, যে কারণে ওর চিকিৎসার প্রয়োজন ছিল। ডক্টরেরা জানায় ওর এই রোগের নাম শর্ট টার্ম মেমোরি লস। এখন স্যামির চিকিৎসার জন্য ওদের টাকার প্রয়োজন ছিল, সেজন্যই ওরা ইন্স্যুরেন্স ক্লেম করে। আর ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে এই কেসটা সামলানোর দায়িত্ব দেওয়া হয় লিওনার্ডের ওপরে। কিন্তু স্যামির সাথে দেখা করার পর লিওনার্ডের মনে হয়েছিল ওর হয়তো কিছুই হয়নি, আর ও হয়তো ইন্স্যুরেন্সের টাকা নেওয়ার জন্যই অসুস্থ হওয়ার অভিনয় করছে। কারণ স্যামির সত্যি সত্যি এই রোগটা হয়েছে কিনা সেটা বোঝার কোনো উপায় ছিল না। সেজন্যই লিওনার্ড এখন স্যামির ওপরে বেশ কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এদিকে রঙিন দৃশ্যে দেখা যায় একদিন সকালে ন্যাটলির বাড়িতে লিওনার্ডের ঘুম ভেঙেছে আর বিছানায় ওর পাশেই ন্যাটলি শুয়ে আছে। প্রথমে ও কিছুই বুঝতে পারছিল না এখন ও কোথায় কার সাথে আছে, কিন্তু একটু পরে ও নিজের কোটের পকেটে ন্যাটলির ছবি দেখে ওকে চিনতে পারে। একটু পরে ঘুম থেকে উঠে ন্যাটলি বলে, তুমি আমাকে যে গাড়ির নাম্বারের খোঁজ নিতে বলেছিলে আমি সেই কাজটা আজকের মধ্যেই করে দেব। কিন্তু লিওনার্ড ওর কথা শুনে কিছুই মনে করতে পারছিল না। তখন ন্যাটলি বলে, তুমি বলেছিলে ওটা তোমার স্ত্রীর দ্বিতীয় খুনি অর্থাৎ জনজির গাড়ির নাম্বার, আর তুমি ওই নাম্বারটা নিজের পায়ের থাইতে ট্যাটু করিয়ে রেখেছো। এখন লিওনার্ড চেক করে দেখে সত্যি সত্যি ওর পায়ে ওই গাড়ির নাম্বারটা ট্যাটু করা আছে। এখন ন্যাটলি একটা কাগজে ওকে একটা রেস্টুরেন্টের ঠিকানা লিখে দিয়ে বলে, তুমি আজ দুপুরে আমার সঙ্গে এই জায়গায় দেখা করো, আমি তখনই তোমাকে এই গাড়ির নাম্বারের সব ডিটেলস দিয়ে দেব। এবার ন্যাটলিকে বিদায় জানিয়ে লিওনার্ড ওর বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখনই রাস্তায় আসার সাথে ওর টেডির সাথে দেখা হয়। এদিকে সাদা কালো দৃশ্যে দেখা যায় স্যামি সত্যি বলছে কিনা প্রমাণ করার জন্য লিওনার্ড এখন ওর উপরে বিভিন্ন রকম পরীক্ষা করছে। স্যামির সামনে একটা টেবিলের ওপরে বেশ কিছু জিনিস রাখা হয়, যার মধ্যে কিছু জিনিসে কারেন্ট ছিল, যেগুলো টাচ করলেই ইলেকট্রিক শক লাগবে। স্যামিকে কিছু সময় পরপরই বারবার ওই টেবিলে রাখা জিনিসগুলো ধরতে বলা হচ্ছিল। লিওনার্ড দেখার চেষ্টা করছিল বারবার শক লাগার পরেও স্যামি যদি আবারও সেই একই জিনিসগুলোকে টাচ করে তাহলে সত্যি সত্যি ওর ব্রেনে প্রবলেম আছে। আবার রঙিন দৃশ্যে দেখা যায় এক রাতে লিওনার্ড খুবই তাড়াহুড়ো করে ন্যাটলির বাড়িতে চলে এসেছে। দেখে বোঝা যাচ্ছিল ও খুবই ভয়ের মধ্যে আছে। এখন ও ন্যাটলিকে একটা ছবি দেখিয়ে বলে, এই ডড নামের লোকটা কি, আর তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়েছো? ওই ছবিতে দেখা যায় একটা লোকের হাত মুখ বেঁধে তাকে খুব মারধর করা হয়েছে, যে কারণে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। ছবিটা দেখে ন্যাটলি বলে, বাহ, তাহলে তুমি আমার কাজটা করে দিয়েছ। লিওনার্ড বলে, এই লোকটা কে, আর তুমি আমাকে এই কাজটা করার জন্য ফাঁসালে কিভাবে? ন্যাটলি বলে, আজ সকালেই ডট আমাকে খুব মারধর করেছিল, যে কারণে আমার মুখে কেটে গেছে। এই ঘটনার পর আমি সরাসরি তোমার কাছে চলে আসি আর তোমার কাছে সাহায্য চাই, আর আমার এই অবস্থা দেখে তুমি নিজে থেকেই আমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যাও। তখন লিওনার্ড বলে, আমি এত সহজেই তোমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেলাম? এমনটা হতেই পারে না। আমার মনে হচ্ছে তুমি আমাকে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করছো,
আর আমার এই রোগের সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করছো। তখন নেটলি ওকে শান্ত করে বুঝিয়ে বলে, আজ সকালে তুমি নিজের ইচ্ছায় আমাকে সাহায্য করেছিলে, কিন্তু এখন তুমি সবকিছু ভুলে গেছো। তোমাকে নিজের সিদ্ধান্তের ওপরে ভরসা করতে হবে। তখন লিওনার্ড বলে, আমি কিছুই মনে রাখতে পারি না ঠিকই, কিন্তু আমি নিজেকে খুব ভালোভাবেই চিনি। আর আমি জানি আমি তোমাকে এত সহজে সাহায্য করার জন্য রাজি হব না। এখানে নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। এখন নেটলির সাথে কথা বলতে বলতে লিওনার্ডের নিজের স্ত্রীর কথা মনে পড়ে যায়, যে কারণে ও খুবই মন খারাপ করে কাঁদতে শুরু করে। এখানে লিওনার্ড আর ওর স্ত্রীর ব্যাপারে সবকিছু জানার পর নেটলির খুবই খারাপ লাগছিল। ও বলে, কিছুদিন আগে আমি নিজের খুবই কাছের একজন মানুষকে হারিয়েছি। এরপর ও একটা ছবি দেখিয়ে বলে, এ হলো আমার বয়ফ্রেন্ড জিমি। কিছুদিন আগেই ও টেডি নামের একটা লোকের সঙ্গে দেখা করতে গেছিল, কিন্তু তারপর থেকেই ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের কাছের মানুষকে হারানোর কষ্টটা আমি বুঝি, তাই তুমি চিন্তা করো না। তোমার স্ত্রীর খুনিকে খুঁজে বের করতে আমি তোমাকে সাহায্য করব। আর এরপর ও সেই রাতে লিওনার্ডকে নিজের ঘরেই ঘুমিয়ে পড়তে বলে। আবার সাদা কালো দৃশ্যে দেখা যায় আগামী বেশ কিছু মাস ধরে স্যামির ওপরে নানা রকম পরীক্ষা করার পরেও এখন শেষ অবধি লিওনার্ডের মনে হয়েছে স্যামি পুরোপুরি সুস্থ আছে। তাই এখন স্যামির চিকিৎসার জন্য লিওনার্ড ওদেরকে 1 টাকাও দেয় না। কিন্তু এখন বর্তমানে লিওনার্ডের নিজের অবস্থাই স্যামির মতন হয়ে গেছে। এদিকে রঙিন দৃশ্যে দেখা যায় একটা অজানা হোটেল রুমের মধ্যে লিওনার্ডের ঘুম ভেঙেছে। আর বরাবরের মতন ঘুম থেকে ওঠার পর ও কিছুই মনে করতে পারছিল না। তখনই ও ওই ঘরের আলমারির মধ্যে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। এখন আলমারি খোলার পর দেখা যায় ভিতরে একটা লোকের হাত মুখ বেঁধে তাকে আটকিয়ে রাখা হয়েছে, আর তার পুরো মুখে অনেক রক্ত লেগে আছে। দেখে বোঝা যাচ্ছিল ওই লোকটাকে খুব মারধর করা হয়েছে। এসব কিছুর মধ্যেই ওখানে টেডি চলে আসে। হঠাৎ করে এখানে টেডিকে দেখে লিওনার্ড খুবই অবাক হয়ে যায়। ও বলে, তুমি এখানে কি করছো? টেডি বলে, একটু আগে তুমি তো আমাকে কল করে এখানে আসতে বললে। তুমি বললে তোমার নাকি আমার সাহায্যের প্রয়োজন, তাই তো আমি তাড়াতাড়ি করে এখানে চলে আসলাম। এখন বলো আমাকে কি করতে হবে? তখন লিওনার্ড আলমারির ভিতরে থাকা লোকটার ব্যাপারে টেডিকে জানায়। প্রথমে টেডি মনে করেছিল ওই লোকটাই হয়তো জনজি, আর লিওনার্ড হয়তো ওকে মারতে চাইছে। কিন্তু ওই লোকটার সাথে কথা বলার পর জানা যায় ওর নাম হলো ডড, আর এটা ওরই হোটেল রুম। কিন্তু একটু আগে লিওনার্ড হঠাৎ করেই ওর রুমে এসে ওকে মারধর করে ওর এই অবস্থা করে দিয়েছে। এখন লিওনার্ড কেন এই কাজটা করেছে সেসব কিছুই মনে করতে পারছিল না। সেজন্য ও নিজের কোটের পকেটে থাকা সমস্ত ছবি আর নোট লেখা কাগজগুলো দেখতে শুরু করে। দেখা যায় সেখানে ডডের একটা ছবি আছে, আর ওই ছবির নিচে লেখা আছে, একে শহর থেকে তাড়িয়ে দাও আর তারপর নেটলির সাথে যোগাযোগ করো। এটা দেখে লিওনার্ড বুঝতে পারে ও এই কাজটা নেটলির জন্য করছে। এখন লিওনার্ড আর টেডি দুজন মিলে একটা বন্দুকের সাহায্যে ভয় দেখিয়ে ডটকে ওই শহর থেকে তাড়িয়ে দেয়। তারপর লিওনার্ড তাড়াতাড়ি করে এই পুরো ব্যাপারটা জানার জন্য নেটলির বাড়িতে চলে আসে। এদিকে সাদা কালো দৃশ্যে দেখা যায় লিওনার্ড এখনো ফোনে সেই অজানা লোকটার সাথে স্যামির ব্যাপারে কথা বলে যাচ্ছে। লিওনার্ড বলে, ইন্স্যুরেন্সের টাকা না পাওয়ার কারণে স্যামির ব্রেনের আর চিকিৎসা করা সম্ভব হয়নি, যে কারণে স্যামির স্ত্রী খুবই হতাশ হয়ে গেছিল। উনি যেভাবেই হোক স্যামিকে আবার আগের মতন সুস্থ অবস্থায় দেখতে চাইছিলেন। এবার রঙিন দৃশ্যে দেখা যায় লিওনার্ড হাতে একটা মদের বোতল নিয়ে একটা ঘরের বাথরুমের মধ্যে বসে আছে। এখানে নিজের হাতে মদের বোতল দেখে ওর মনে হয়েছিল ও হয়তো এখানে নেশা করে বসে আছে। এখন ও নিজের জামা কাপড় খুলে ওই বাথরুমে স্নান করতে শুরু করে দেয়। তখন হঠাৎ করেই একজন ওই বাথরুমের মধ্যে চলে আসে। এখন লিওনার্ড হঠাৎ করে ওই লোকটার ওপরে আক্রমণ করে ওকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর এই অবস্থায় ওর হাত মুখ বেঁধে ওকে ঘরের আলমারির মধ্যে আটকিয়ে রেখে দেয়। এরপর লিওনার্ড একটু খোঁজাখুঁজি করে নিজের কোটের পকেটের ভিতরে একটা ছোট কাগজ খুঁজে পায়, যেটাতে লেখা ছিল, ন্যাটলিকে সাহায্য করার জন্য ডডকে মেরে এই শহর থেকে তাড়িয়ে দাও। এখন লিওনার্ড তাড়াতাড়ি করে ডডের একটা ছবি তুলে তার পিছনে লিখে রাখে, ন্যাটলির জন্য একে এই শহর থেকে তাড়িয়ে দাও। এরপর নিজের এই কাজে ওকে সাহায্য করার জন্য ও টেডিকে কল করে ওখানে ডেকে আনে। তারপর টেডির অপেক্ষা করতে করতে ও ওই হোটেলের খাটের ওপরেই ঘুমিয়ে পড়ে। আবার সাদা কালো দৃশ্যে দেখা যায় ফোনে ওই অজানা লোকটার সাথে কথা বলার পর লিওনার্ড এখন নিজের শরীরে আবার একটা ট্যাটু করতে শুরু করেছে। এদিকে রঙিন দৃশ্যে দেখা যায় লিওনার্ড রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছে, আর ডড নামের ওই লোকটা ওকে মারার জন্য বন্দুক নিয়ে গুলি করতে করতে ওর পিছনে ছুটছে। কিন্তু লিওনার্ড শেষ মুহূর্তে কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে আসে। রাস্তায় আসার সময় ও নিজের কোটের পকেটের সেই কাগজটা খুঁজে পায়, যেখানে লেখা ছিল, ন্যাটলিকে সাহায্য করার জন্য ডড নামের এই লোকটাকে মেরে শহর থেকে তাড়িয়ে দাও। আর ওই কাগজের নিচে ডডের ঠিকানা লেখা ছিল। এখন লিওনার্ড এখান থেকে তাড়াতাড়ি করে ডডের ঠিকানায় পৌঁছে যায়, আর তারপর চুরি করে ওর ঘরের মধ্যে ঢুকে ওর আসার অপেক্ষা করতে থাকে। লিওনার্ড চাইছিল ডড যখনই ওর ঘরে ঢুকবে ও তখনই হঠাৎ করে ওর উপরে হামলা করবে,
আর সেজন্যই এখন ও ডটকে মারার জন্য ওই ঘরের মধ্যে থাকা একটা ফাঁকা মদের বোতল নিয়ে ওই ঘরের বাথরুমের মধ্যে লুকিয়ে লুকিয়ে ওর আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ও সবকিছু ভুলে যায়। এদিকে সাদা কালো দৃশ্যে দেখা যায় লিওনার্ড এখন নিজের শরীরে একটা নতুন ট্যাটু করছে। আর রঙিন দৃশ্যে দেখা যায় এক রাতে লিওনার্ড নিজের সাথে বেশ কিছু জিনিস নিয়ে শহরের বাইরে একটা ফাঁকা জায়গায় চলে গেছে। সেখানে ও নিজের কাছে থাকা ওই জিনিসগুলোকে আগুনে পোড়াতে শুরু করে। আসলে এই সবগুলোই ওর স্ত্রীর খুবই প্রিয় জিনিস ছিল, আর এই জিনিসগুলো দেখলেই ওর নিজের স্ত্রীর কথা বেশি করে মনে পড়ত। তাই এখন ও এগুলোকে পুড়িয়ে নষ্ট করে দিয়ে নিজের স্ত্রীর স্মৃতিগুলোকে ভোলার চেষ্টা করছিল। এখন সারা রাত ধরে এই কাজটা করার পর ও সকালে নিজের গাড়ি নিয়ে ওখান থেকে ফিরে আসছিল। তখনই রাস্তার মধ্যে ডড লিওনার্ডের গাড়ি থামিয়ে ওর সাথে কথা বলার জন্য ওর কাছে চলে আসে। এখন ডড লিওনার্ডের দিকে একটা বন্দুক তাক করে বলে, তোমার গাড়িটা বেশ ভালো লাগছে, তুমি এটাকে কোথা থেকে কিনেছো? আর এই কথা বলেই ও লিওনার্ডকে মারার চেষ্টা করে। কিন্তু লিওনার্ড কোনো রকমে ওই গাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে ছুটে পালাতে শুরু করে, আর ডড ওকে মারার জন্য ওর পিছনে ছুটতে থাকে। এদিকে সাদা কালো দৃশ্যে দেখা যায় লিওনার্ডের কাছে আবার ওই অজানা লোকটার কল এসেছে। আর ওই লোকটা লিওনার্ডের কাছ থেকে ওর স্ত্রীর দ্বিতীয় খুনি অর্থাৎ জনজির সম্পর্কে জানার চেষ্টা করছে। এখন লিওনার্ড নিজের কাছে থাকা একটা মোটা ফাইলের মধ্যে থেকে সমস্ত তথ্য ওই লোকটাকে বলতে শুরু করে। আবার রঙিন দৃশ্যে দেখা যায় এক রাতে ঘুম থেকে ওঠার পর লিওনার্ড ওর স্ত্রীকে খুঁজতে শুরু করেছে। আসলে ও কিছুক্ষণের জন্য ভুলে গেছিল ওর স্ত্রী মারা গেছে। এবার বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ও নিজের ঘরের বাথরুমের মধ্যে একটা মেয়েকে বসে থাকতে দেখে। আর ওই মেয়েটাকে দেখার পরেই ওর মনে পড়ে যায় ওর স্ত্রী তো মারা গেছে। আসলে মাথায় আঘাত লাগার আগে অবধি সমস্ত ঘটনা ওর খুব ভালোভাবেই মনে ছিল। এখন লিওনার্ড ওই মেয়েটাকে ওখান থেকে চলে যেতে বলে, আর তারপর নিজের স্ত্রীর সমস্ত প্রিয় জিনিসগুলো নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে পড়ে। এদিকে সাদা কালো দৃশ্যে দেখা যায় লিওনার্ড ফোনের ওপারে থাকা লোকটাকে বলছে, আমার স্ত্রী মারা যাওয়ার কিছুদিন পর পুলিশ আমাকে জানিয়েছিল সেই রাতে যে দুজন চোর আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল তাদের গাড়িতে অনেকটা ড্রাগস পাওয়া গেছিল। যেটা শুনে ফোনের ওপারে থাকা লোকটা বলে, তাহলে হয়তো ওই দুজন চোরের মধ্যে থেকে কেউ একজন ড্রাগ ডিলার ছিল। লিওনার্ড বলে, হ্যাঁ আপনি একদম ঠিকই বলেছেন, আমারও সেটাই মনে হচ্ছে। আর এটা বলেই ও এই কথাটা নিজের পায়ে ট্যাটু করানোর জন্য একটা কাগজে লিখে রাখে। আবার রঙিন দৃশ্যে দেখা যায় লিওনার্ড আজ ডিসকাউন্ট ইন হোটেলে থাকতে এসেছে। এখন থেকে আগামী বেশ কিছুদিন ও এই হোটেলেই থাকবে। আর এই কথাটা মনে রাখার জন্য ও সবার আগে এই হোটেলের একটা ছবি তুলে সেটা নিজের কাছে রেখে দেয়। হোটেলে আসার পর সেই রাতে ও নিজের সাথে থাকার জন্য একটা মেয়েকে ডেকে আনে। আর ওই মেয়েটা আসার পর ও অনেকক্ষণ ধরে ওই মেয়েটার সাথে নিজের স্ত্রীর ব্যাপারে গল্প করে। তারপর ও ওই মেয়েটাকে নিজের স্ত্রীর সমস্ত প্রিয় জিনিসগুলো দিয়ে বলে, আমি ঘুমিয়ে পড়ার পর তুমি এই জিনিসগুলোকে খাটের উপরে চারিদিকে ছড়িয়ে দেবে, তারপর জোরে দরজা বন্ধ করার আওয়াজ করে বাথরুমে চলে যাবে, যাতে ওই আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। আসলে লিওনার্ড নিজের স্ত্রীকে খুবই ভালোবাসত, আর যে রাতে ওর স্ত্রী মারা যায় সেই রাতেও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। তখনও খাটের ওপরে চারিদিকে ওর স্ত্রীর সমস্ত জিনিস ছড়ানো ছিল, আর মাঝরাতে ওর স্ত্রী ঘুম থেকে উঠে বাথরুমে চলে যায়। ঠিক তখনই ওই দুজন চোর ওর স্ত্রীকে খুন করে দেয়। নিজের স্ত্রীর শেষ স্মৃতি হিসাবে লিওনার্ডের শুধু এই ঘটনাটাই মনে ছিল, আর এখন ও সেই স্মৃতির মধ্যে দিয়েই নিজের স্ত্রীকে ভালোভাবে অনুভব করতে চাইছিল। এখন লিওনার্ডের কথা মতন ওই মেয়েটা ঠিক তেমনটাই করে। ও লিওনার্ডের স্ত্রীর সমস্ত জিনিসগুলো খাটের চারিদিকে ছড়িয়ে দিয়ে জোরে দরজা বন্ধ করার আওয়াজ করে বাথরুমে চলে যায়, আর সেই আওয়াজ শুনেই লিওনার্ডের ঘুম ভেঙে যায়। এদিকে সাদা কালো দৃশ্যে দেখা যায় লিওনার্ড ফোনের ওই পারে থাকা লোকটাকে বলছে, বেশ কিছু মাস পরে একদিন স্যামির স্ত্রী আমার সঙ্গে দেখা করার জন্য আমার অফিসে আসে। উনি আমাকে বলেন, আপনি তো স্যামির ওপরে অনেক পরীক্ষা করেছেন, আপনার কি মনে হয় স্যামি কি এখন সত্যি সত্যিই সুস্থ, নাকি ও ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য অসুস্থ হওয়ার নাটক করছে? আসলে স্যামিকে এই অবস্থায় দেখতে আমার খুবই কষ্ট হচ্ছে। আমি শুধু জানতে চাই স্যামি কি আবার কখনো আগের মতন সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসতে পারবে, নাকি সবকিছু ভুলে গিয়ে আমি ওর এই নতুন রূপটাকেই আস্তে আস্তে ভালোবাসতে শুরু করব। এই কথা শুনে লিওনার্ড বলে, দেখুন আমার মনে হয় স্যামি পুরোপুরি সুস্থ আছে, ও শুধু অসুস্থ হওয়ার অভিনয় করছে। এই কথা শুনে স্যামির স্ত্রী খুবই খুশি হয়ে ওখান থেকে চলে যায়। আবার রঙিন দৃশ্যে দেখা যায় লিওনার্ড কোনো একটা বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে এসে বসেছে। তখনই ও দেখতে পায় টেডি আগে থেকেই ওর গাড়ির মধ্যে বসে আছে। এখন টেডি ওকে বলে, তুমি যে কাজটা করতে চাইছিলে সেটা তুমি করে ফেলেছ, তুমি নিজের স্ত্রীর খুনি অর্থাৎ জনজিকে মেরে ফেলেছ। এখন তোমার এই শহর ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু তুমি ন্যাটলি নামের ওই মেয়েটার জন্য এখনো এখানে আটকে আছো। ওই মেয়েটা তোমার সম্পর্কে সবকিছু জানতে পেরেছে, আর ও তোমার এই দুর্বল স্মৃতিশক্তির সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করার চেষ্টা করছে।
আর বিগত বেশ কিছুদিন ধরে ও তোমাকে নিজের সাথে ওর বাড়িতে থাকার জন্য রাজি করিয়ে নিয়েছে। আমার মনে হচ্ছে ওই মেয়েটা তোমার ক্ষতি করতে পারে, তাই তুমি ওর থেকে একটু সাবধানে থেকো। আর এখন তুমি ওর বাড়ি ছেড়ে দিয়ে একটা নতুন হোটেলে থাকতে শুরু করো। এখন টেডির কথা শুনে লিওনার্ড ডিসকাউন্ট ইন হোটেলে থাকতে শুরু করে। এদিকে সাদা কালো দৃশ্যে দেখা যায় লিওনার্ড তখনও ফোনে সেই অজানা লোকটার সাথে কথা বলে যাচ্ছে। তখনই ও খেয়াল করে ওর হাতে একটা ট্যাটুতে লেখা আছে, কখনোই কারোর সাথে ফোনে কথা বলো না। এটা দেখে লিওনার্ড খুবই ভয় পেয়ে গিয়ে ফোনের ওপারে থাকা লোকটাকে প্রশ্ন করে, আচ্ছা আপনি কে বলছেন? তখন সঙ্গে সঙ্গেই ফোনে থাকা ওই লোকটা কল কেটে দেয়। যেহেতু লিওনার্ড কোনো কিছুই বেশিক্ষণ মনে রাখতে পারত না, তাই ও কারোর সাথেই ফোনে কথা বলতো না। কিন্তু এখন ও না জেনেই কোনো একটা অজানা মানুষকে নিজের সম্পর্কে সব তথ্য আর নিজের দুর্বলতা জানিয়ে দিল। এবার রঙিন দৃশ্যে দেখা যায় লিওনার্ড কিছু একটা দরকারি কথা লেখার জন্য একটা কাগজ আর পেন খুঁজছে। তখনই ওই ঘরে ন্যাটলি নামের সেই মেয়েটা চলে আসে। দেখা যায় ন্যাটলির মুখে কেটে গেছে আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে। ওকে এভাবে দেখে লিওনার্ড প্রশ্ন করে, তোমার এই অবস্থা হলো কিভাবে? ন্যাটলি বলে, তোমার কথা মতন আমি ডড নামের ওই লোকটার সাথে কথা বলতে গেছিলাম। আমি ওকে বলি আমার কাছে আমার বয়ফ্রেন্ড জিমির কোনো টাকা পয়সা আর ড্রাগস কিছুই নেই, কিন্তু ও আমার কথা বিশ্বাস করতে চায় না। ও আমাকে খুব মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেয় আর বলে আমি যদি কালকের মধ্যে ওর সব টাকা ফিরিয়ে না দেই তাহলে ও আমাকে মেরে ফেলবে। এই কথাগুলো শুনে লিওনার্ড খুবই রেগে যায়। ও ন্যাটলির কাছ থেকে একটা কাগজে ডডের ঠিকানা লিখে নেয়। তারপর ওই কাগজের নিচে লিখে নেয়, ন্যাটলির জন্য ডডকে মেরে এই শহর থেকে তাড়িয়ে দাও। এরপর ও ন্যাটলির বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠে আর সেখানেই ও গাড়ির মধ্যে টেডিকে বসে থাকতে দেখে। আবার সাদা কালো দৃশ্যে দেখা যায় ওই অজানা লোকটা এখন বারবার লিওনার্ডকে কল করছে, কিন্তু লিওনার্ড এখন কারোর সাথেই ফোনে কথা বলতে চাইছিল না, সেজন্য ও কোনো কল রিসিভ করে না। এদিকে রঙিন দৃশ্যে দেখা যায় লিওনার্ড এখন ন্যাটলির বাড়িতে একা একা বসেছিল। তখনই ওখানে বাইরে থেকে ন্যাটলি চলে আসে আর আসার সাথে সাথেই ও ঘরের মধ্যে থাকা সমস্ত কাগজ আর পেনগুলোকে নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। তারপর ও লিওনার্ডের ওপরে খুব রাগ দেখিয়ে বলতে থাকে, আমার বয়ফ্রেন্ড জিমি নিখোঁজ হয়ে যাওয়ার আগে নিজের সাথে অনেকটা টাকা নিয়ে টেডি নামের একটা লোকের সাথে দেখা করতে গেছিল, আর তারপর থেকেই ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন জিমির পার্টনার ডড মনে করছে আমি হয়তো জিমিকে ফাঁসিয়ে ওর টাকাগুলো নিয়ে নিয়েছি। এখন ডড আমাকে ওই টাকাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। ও বলেছে আমি যদি কালকের মধ্যে ওর টাকাগুলো ফেরত না দেই তাহলে ও আমাকে মেরে ফেলবে। এখন আমি চাই তুমি আমার জন্য ডডকে মেরে এই শহর থেকে তাড়িয়ে দাও। কিন্তু লিওনার্ড জানিয়ে দেয় ও এই কাজটা করতে পারবে না। যেটা শুনে ন্যাটলি খুবই রেগে গিয়ে লিওনার্ডের সামনেই ওর মৃত স্ত্রীকে নিয়ে উল্টোপাল্টা গালাগালি করতে থাকে। ন্যাটলি বলে, তোমার এই দুর্বল স্মৃতিশক্তির সুযোগ নিয়ে আমি তোমাকে ব্যবহার করব। আমি তোমার সামনেই তোমার স্ত্রীকে গালাগালি দেব, কিন্তু তুমি এসব কিছুই মনে রাখতে পারবে না। তুমি সবকিছু ভুলে গিয়ে আমার একজন ভালো বন্ধু হয়ে থাকবে। এখন লিওনার্ড এই কথাগুলো লিখে রাখার জন্য একটা পেন খুঁজতে শুরু করে, কিন্তু ন্যাটলি আগে থেকেই সমস্ত পেন নিজের ব্যাগে লুকিয়ে রেখেছিল। এখন ন্যাটলি জোরে জোরে চিৎকার করে লিওনার্ডের স্ত্রীকে খুবই বাজে বাজে গালাগালি করতে থাকে। যেটা শুনে লিওনার্ড রেগে গিয়ে ন্যাটলিকে একটা ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। দেখা যায় ওর মুখ কেটে সেখান থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু এই অবস্থায় ও লিওনার্ডের দিকে তাকিয়ে হাসতে হাসতে ওই ঘর থেকে বেরিয়ে যায়। এখন লিওনার্ড তাড়াতাড়ি করে এই পুরো ঘটনাটা কোথাও একটা লিখে রাখতে চাইছিল, কিন্তু পুরো ঘরে কোথাও কোনো পেন খুঁজে পাওয়া যায় না। এই ঘটনার কিছুক্ষণ পরেই ন্যাটলি আবার ঘরে ফিরে আসে। দেখা যায় ওর মুখে কেটে গিয়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। এদিকে এতক্ষণে লিওনার্ডও সবকিছু ভুলে গেছিল। ও ন্যাটলির কাছে জানতে চায় ওর এই অবস্থা হলো কিভাবে। তখন ন্যাটলি জানায় ডড আমাকে মেরে আমার এই অবস্থা করে দিয়েছে, আর এই দৃশ্যটাই আমরা একটু আগে দেখেছিলাম। আবার সাদা কালো দৃশ্যে দেখা যায় যেহেতু লিওনার্ড এখন কোনো কলই রিসিভ করছে না, তাই ওই অজানা লোকটা ওর সাথে কথা বলার জন্য ওর হোটেলের রিসেপশনে কল করছে। কিন্তু লিওনার্ড ওই হোটেলের রিসেপশনিস্টকেও জানিয়ে দেয় এখন থেকে ও আর কারোর সাথেই ফোনে কথা বলতে চায় না। কাউকে কথা বলতে হলে ওর সামনাসামনি এসে সরাসরি কথা বলতে হবে। এদিকে রঙিন দৃশ্যে দেখা যায় ন্যাটলি এখন লিওনার্ডকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে এসেছে। ন্যাটলি প্রশ্ন করে, তোমার স্ত্রীর খুনিকে খুঁজে বের করতে তোমার আর কতদিন সময় লাগবে? যেটা শুনে লিওনার্ড একটা মোটা ফাইল বের করে বলে, এর মধ্যে ওই দ্বিতীয় খুনি সম্পর্কে সবকিছু লেখা আছে। এখন আমাকে শুধু ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। এই ফাইলটা দেখে ন্যাটলি বলে, তোমার কাছে যখন সব তথ্য আছে তাহলে পুলিশ এখনো ওই লোকটাকে গ্রেফতার করেনি কেন? লিওনার্ড বলে, কারণ আমার এই ভুলে যাওয়া রোগের কারণে পুলিশ আমার কোনো কথায় বিশ্বাস করছিল না। সবাই মনে করছে ওখানে শুধুমাত্র একজন চোর ছিল, আর ওখান থেকে পালানোর আগে ওই দ্বিতীয় খুনি ওখানে থাকার সমস্ত প্রমাণ নষ্ট করে দেয়, যাতে পুলিশ আর বাকি সবাই মনে করে ওখানে শুধুমাত্র একজন চোর ছিল।
সবকিছু শোনার পর ন্যাটলি বলে, তুমি যতদিন ইচ্ছা আমার বাড়িতে থাকতে পারো, আমি তোমাকে তোমার কাজে সব রকমভাবে সাহায্য করব। আর এই কথা বলেই ও কাজে যাওয়ার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ বাইরে থাকার পর ও আবার ঘরে ফিরে আসে। আর ঘরে আসার সাথে সাথেই ও ওখানে থাকা সব পেনগুলো নিজের ব্যাগের মধ্যে লুকিয়ে রাখতে শুরু করে। এদিকে সাদা কালো দৃশ্যে দেখা যায় ওই অজানা লোকটা এখনো লিওনার্ডকে বারবার কল করছে, কিন্তু লিওনার্ড আর কোনোভাবেই কোনো কল রিসিভ করছিল না। এর কিছুক্ষণ পর হঠাৎ ওর ঘরের দরজার নিচ দিয়ে ওর ঘরের মধ্যে একটা সাদা খাম ঢুকিয়ে দেওয়া হয়। দেখা যায় ওই খামের ওপরে লেখা আছে, আমার কলটা রিসিভ করো। আর খামের ভিতরে লিওনার্ডের একটা পুরানো ছবি ছিল। ওই ছবিতে দেখা যায় ও হাসি মুখে দাঁড়িয়ে আছে আর ওর পুরো শরীরে রক্ত লেগে আছে। এটা দেখে লিওনার্ড খুবই ভয় পেয়ে গেছিল। তখনই আবার ওর ঘরের ফোনটা বাজতে শুরু করে। এখন ও খুবই ভয়ে ভয়ে কল রিসিভ করে ওই অজানা লোকটাকে বলে, আপনি কে বলছেন? তখন ফোনের ওপারে থাকা লোকটা বলে, আমি একজন পুলিশ, আর আমার নাম হলো অফিসার গ্যামেল। এদিকে রঙিন দৃশ্যে দেখা যায় লিওনার্ডের হাতে একটা বারের কার্ড আছে, আর ওই কার্ডের পিছনে ন্যাটলির একটা মেসেজ লেখা আছে। ওই মেসেজে লেখা ছিল, আমার সাথে কিছুক্ষণ পরে দেখা করো। এখন লিওনার্ড ওই কার্ডের ওপরে লেখা বারের ঠিকানায় পৌঁছে যায়। দেখা যায় ন্যাটলি ওই বারেই একজন ওয়েট্রেসের কাজ করে। এখন লিওনার্ড সরাসরি ন্যাটলিকে প্রশ্ন করে, আচ্ছা আমাদের কি আগে কখনো পরিচয় হয়েছে? আসলে আমার রোগের কারণে আমি কিছুই মনে রাখতে পারি না। যেটা শুনে ন্যাটলি বলে, ও তুমি তাহলে সেই ব্যক্তি, আমার বয়ফ্রেন্ড জিমি তোমাকে খুব ভালোভাবেই চেনে, আর ও আমাকে তোমার এই ভুলে যাওয়া রোগের ব্যাপারে অনেক কিছু বলেছে। তখন লিওনার্ড বলে, কিন্তু আমি তোমার বয়ফ্রেন্ড জিমির ব্যাপারে কিছুই মনে করতে পারছি না। ন্যাটলি বলে, তোমার যখন কিছুই মনে থাকে না তাহলে তুমি এখানে আসলে কিভাবে? লিওনার্ড বলে, আমি নিজের কোটের পকেটে এই কার্ডটা খুঁজে পেয়েছি, যেটাতে তোমার সঙ্গে দেখা করার কথা লেখা আছে। এখন এই কার্ডটা দেখে ন্যাটলি খুবই অবাক হয়ে যায়। ও বলে, এটা তোমার কাছে আসলো কিভাবে? লিওনার্ড বলে, সেসব তো আমার কিছুই মনে নেই। এখন ন্যাটলির লিওনার্ডের ওপরে একটু সন্দেহ হয়। সেজন্য ও লিওনার্ডের সামনেই ওই বারের মধ্যে বসে থাকা বেশ কিছু লোককে একটা বিয়ারের গ্লাসে থুতু ফেলতে বলে। তারপর ও নিজেও সেই গ্লাসে থুতু ফেলে। এমনকি শেষে ও লিওনার্ডকেও ওই গ্লাসে থুতু ফেলতে বলে। এর কিছুক্ষণ পর ও সেই গ্লাসে বিয়ার ভরেই লিওনার্ডকে খেতে দেয়। আর কোনো কিছু মনে না থাকার কারণে লিওনার্ড ওটাকেই ভালোভাবে খেতে শুরু করে। এটা দেখার পর ন্যাটলির বিশ্বাস হয় যে ওর সত্যি সত্যি ভুলে যাওয়ার রোগ আছে। এখন কথা বলতে বলতে লিওনার্ডের কাছ থেকে ওর স্ত্রী সম্পর্কে সবকিছু জানার পর ন্যাটলির একটু মায়া হয়। সেজন্য ও লিওনার্ডকে সাহায্য করার নাম করে নিজের বাড়িতে নিয়ে আসে। এদিকে সাদা কালো দৃশ্যে লিওনার্ড ফোনে অফিসার গ্যামেল নামে সেই অজানা লোকটার সাথে কথা বলতে বলতে আবার স্যামির কথা বলতে শুরু করে। লিওনার্ড বলে, শেষবার যখন স্যামির স্ত্রী আমার কাছে স্যামির ব্যাপারে জানতে চেয়েছিল তখন আমি ওনাকে মিথ্যে কথা বলেছিলাম। আমি বলেছিলাম স্যামি পুরোপুরি সুস্থ আছে। স্যামির স্ত্রী আমার এই কথাটা বিশ্বাস করে খুশি মনে বাড়ি চলে যান। আর বাড়ি যাওয়ার পর উনি শেষবার স্যামির ওপরে একটা পরীক্ষা করেন। উনি ডায়াবেটিক পেশেন্ট ছিলেন, তাই ওনাকে প্রত্যেক দিন ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হতো, আর স্যামি ওনাকে এই ইঞ্জেকশনটা দিয়ে দিত। এখন স্যামির স্ত্রী স্যামিকে ওর শরীরে ইনসুলিনের ইঞ্জেকশন দিতে বলেন, আর প্রতি 10 মিনিট পর পর উনি বারবার স্যামিকে নিজের শরীরে এই একই ইঞ্জেকশন দিতে বলেন। লিওনার্ডের কথা শুনে উনি মনে করেছিলেন যেহেতু স্যামি সুস্থ তাই একটা সময় ও হয়তো নিজে থেকেই ওনাকে ইঞ্জেকশন দেওয়া বন্ধ করে দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত স্যামি সত্যি সত্যি অসুস্থ ছিল, যে কারণে ও বারবার একটানা নিজের স্ত্রীকে ইনসুলিনের ইঞ্জেকশন দিতে থাকে। আর একটা সময় ইনসুলিনের ওভারডোজের কারণে উনি মারা যান। এই ঘটনার কিছুদিন পর স্যামিকে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়, আর ও নিজের বাকি জীবনটা ওখানেই কাটায়। কিন্তু শেষ অবধি স্যামি কখনোই জানতে পারে না যে ওর স্ত্রী ওর হাতেই মারা গেছে। এসব কিছু শোনার পর ফোনের ওপারে থাকা অফিসার গেমিল লিওনার্ডের কাছে কোনো একটা ড্রাগ ডিলার সম্পর্কে জানতে চায়। এদিকে রঙিন দৃশ্যে দেখা যায় লিওনার্ড তাড়াতাড়ি করে নিজের গাড়ি নিয়ে একটা ট্যাটু পার্লারে চলে এসেছে, আর সেখানে ও নিজের পায়ে একটা গাড়ির নাম্বার ট্যাটু করিয়ে নেয়। কিছুক্ষণ পর ওর পিছন পিছন ওখানে টেডি চলে আসে। টেডি বলে, আমি রাস্তার ওপরে তোমার গাড়ি দেখে বুঝতে পেরেছি তুমি এই দোকানেই আছো। শোনো, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে পালাতে হবে, কারণ পুলিশ চারিদিকে তোমার খোঁজ করছে। এখন তোমাকে নতুন জামা কাপড় পরে নতুন অন্য একটা গাড়ি নিয়ে এই শহর থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যেতে হবে। আর এরপর ও নানা রকম কথা বলে লিওনার্ডকে ভয় দেখিয়ে এই শহর ছেড়ে চলে যেতে বলে। কিন্তু লিওনার্ড লক্ষ্য করে ওর কাছে টেডির যে ছবি আছে সেই ছবির পিছনে লেখা আছে, এই লোকটা মিথ্যাবাদী, এর কথা বিশ্বাস করো না। এখন ওই ছবিগুলোর সাথে ও নিজের কোটের পকেটে ন্যাটলির সেই বারের কার্ডটা খুঁজে পায়, যেখানে ন্যাটলির সাথে দেখা করতে বলার কথা লেখা ছিল। এখন ও টেডির কাছ থেকে লুকিয়ে লুকিয়ে ন্যাটলির সঙ্গে দেখা করার জন্য সেই বারে চলে যায়। আবার সাদা কালো দৃশ্যে দেখা যায় ফোনের ওপারে থাকা অফিসার গ্যামিল লিওনার্ডকে বলছে,
আমি তোমার সাথে সামনাসামনি দেখা করতে চাই। আমি তোমার হোটেলের রিসেপশনেই তোমার জন্য অপেক্ষা করছি। এখন লিওনার্ড ওই লোকটার সাথে দেখা করতে যাওয়ার পর দেখা যায় ওটা আসলে টেডি ছিল। আর ওই এতদিন ধরে লিওনার্ডকে কল করে ওর সম্পর্কে সবকিছু জানার চেষ্টা করছিল। এখন লিওনার্ড তাড়াতাড়ি করে ওর একটা ছবি তুলে সেটার নিচে ওর নাম লিখে রাখতে যাচ্ছিল। তখন টেডি বলে, আমি একজন গোয়েন্দা, আমি নিজের পরিচয় গোপন করে লুকিয়ে কাজ করছি, তাই তুমি ওই ফটোর নিচে আমার আসল নামটা না লিখে টেডি লিখে রাখো, আর সেই সাথে ওখানে আমার ফোন নাম্বারটাও লিখে রাখো। এরপর টেডি ওকে শহরের বাইরে একটা পরিত্যক্ত ফাঁকা জায়গার ঠিকানা দিয়ে বলে, তোমার স্ত্রীর দ্বিতীয় খুনি অর্থাৎ জন জি এই জায়গায় আছে, তুমি ওখানে গিয়ে ওকে মেরে ফেলো। এখন টেডির কথা মতন লিওনার্ড শহরের বাইরে সেই পরিত্যক্ত বাড়িতে পৌঁছে যায়, কিন্তু দেখা যায় তখন ওই বাড়িতে কেউ ছিল না। এর কিছুক্ষণ পর ওখানে জিমি নামের একটা লোক নিজের দামি জাগুয়ার গাড়ি নিয়ে চলে আসে। এখন ওই লোকটা বাইরে থেকে টেডিকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে চলে আসে, আর সেখানে ও লিওনার্ডকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয়ে যায়। এখন জিমি প্রশ্ন করে, তুমি এখানে কি করছো, আর টেডি কোথায়? কিন্তু লিওনার্ড ওর কথার কোনো উত্তর না দিয়ে ওকে নিজের স্ত্রীর খুনি মনে করে মারতে শুরু করে। তখন জিমি খুবই অবাক হয়ে গিয়ে বলে, তুমি আমাকে মারছো কেন? লিওনার্ড বলে, তুমি আমার স্ত্রীকে খুন করেছো, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছো, আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না। এটা শুনে জিমি বলে, টেডির কথা শুনে আমার এখানে আসা উচিত হয়নি, ও আমাকে ফাঁসিয়ে দিল। এরপর জিমি বলে, এখানে কোনো একটা ভুল হচ্ছে, আমি তোমার কোনো ক্ষতি করিনি। কিন্তু লিওনার্ড ওর কোনো কথাই শুনতে চাইছিল না, ও যেভাবেই হোক জিমিকে মেরে ফেলতে চাইছিল। এখন জিমি খুবই ভয় পেয়ে গিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, তার বিনিময়ে আমি তোমাকে 2 কোটি টাকা দেব, এই টাকাটা আমার গাড়ির মধ্যে আছে। কিন্তু এই কথাগুলো শুনে লিওনার্ড খুবই রেগে গিয়ে জিমিকে প্রচণ্ড মারধর করে ওর গলা টিপে ওকে মেরে ফেলে। এরপর এই ঘটনার স্মৃতি হিসাবে ও জিমির মৃতদেহের একটা ছবি তুলে রাখে, আর এখান থেকেই পুরো দৃশ্য আস্তে আস্তে সাদা কালো থেকে রঙিন হয়ে যায়। এরপর ও জিমির সমস্ত জামা কাপড় খুলে সেগুলো নিজে পরে নেয়, আর তারপর ওর বডিটা টানতে টানতে ওই বাড়ির বেসমেন্টে নিয়ে যায়। এই অবস্থায় জিমি তখনও বেঁচে ছিল। ও খুবই আস্তে আস্তে স্যামির নাম করতে থাকে, যেটা শুনে লিওনার্ড খুবই অবাক হয়ে যায়। ও বলে, তুমি এই নামটা জানলে কিভাবে? আসলে লিওনার্ড যে সমস্ত মানুষকে ভালোভাবে চিনত তাদের প্রত্যেককেই ও স্যামির ব্যাপারে জানাতো, এর মানে এই লোকটাকে ও আগে থেকেই চিনত। এখন লিওনার্ড খুবই ঘাবড়িয়ে যায়। ও খুব ভালোভাবেই বুঝতে পারে ও নিজের স্ত্রীর খুনি ভেবে একজন ভুল মানুষকে মেরে ফেলেছে। এখন ও সাহায্য নেওয়ার জন্য তাড়াতাড়ি করে ঘরের বাইরে বেরিয়ে আসে। দেখা যায় তখন ওই বাড়ির বাইরে টেডি চলে এসেছে, আর ও জিমির গাড়ির ডিকির থেকে কিছু একটা বের করার চেষ্টা করছে। এবার ঘরের ভেতর থেকে লিওনার্ড টেডিকে দেখে আর নিজের কাছে থাকা ওর ছবি দেখে ওকে চিনতে পারে। এখন জিমিকে বাঁচানোর জন্য ও তাড়াতাড়ি করে টেডির কাছে সাহায্য চায়, কিন্তু এখন এরা দুজন মিলে ভিতরে যাওয়ার পর দেখতে পায় জিমি ততক্ষণে মারা গেছে। এখন লিওনার্ড বলে, একটু আগে আমি যে লোকটাকে মেরে ফেলেছি সে তো আমার স্ত্রীর খুনি ছিল না? ওই লোকটা তো আমাকে ভালোভাবেই চিনত, সত্যি কথা বলো ওটা কে ছিল? আর এখানে ও 2 কোটি টাকা কেন নিয়ে এসেছিল? এখন টেডি ওকে নানা রকম মিথ্যে কথা বলতে শুরু করে। টেডি বলে, ওই ছিল তোমার স্ত্রীর খুনি জন জি, আর ও একজন ড্রাগ ডিলার ছিল। আমি একটা ড্রাগ ডিল করার নাম করে ওকে এখানে ডেকে এনেছিলাম যাতে তুমি ওকে মেরে ফেলতে পারো, আর সেজন্যই ও নিজের সাথে অতটা টাকা নিয়ে এসেছিল। এখন তুমি নিজের স্ত্রীর খুনিকেও মেরে ফেলতে পারলে, আর সেই সাথে আমরা দুজন অনেকটা টাকাও পেয়ে গেলাম। কিন্তু এসব কিছু শুনে লিওনার্ডের একটু সন্দেহ হয়। ও বলে, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি ওই লোকটা আমার স্ত্রীর খুনি ছিল না। টেডি বলে, তাতে কি হয়েছে? তুমি মনে করো এটাই তোমার স্ত্রীর খুনি ছিল, আর যতক্ষণ এটা মনে থাকে ততক্ষণ আনন্দ করো। এটা যদি অন্য লোকও হয় তাহলে তোমার কি যায় আসে, কারণ এমনিতেও তো কিছু পরেই তুমি আবার সবকিছু ভুলে যাবে। লিওনার্ড বলে, একবার এই কাজটা হয়ে গেলে আমার সবকিছু মনে থাকবে। টেডি বলে, না, তোমার কিছুই মনে থাকবে না, কারণ এর আগেরবার প্রতিশোধ নেওয়ার ঘটনাটাও তুমি ভুলে গেছো। যেটা শুনে লিওনার্ড খুবই অবাক হয়ে যায়। টেডি বলে, আজ থেকে 1 বছর আগেই আমরা দুজন আসল জনজিকে খুঁজে বের করেছিলাম, আর তখন তুমি নিজের হাতেই তাকে খুন করে নিজের প্রতিশোধ নিয়েছিলে, কিন্তু কিছুক্ষণ পরেই তুমি সবকিছু ভুলে যাও। এখন লিওনার্ড কোনোভাবেই এই কথাগুলো বিশ্বাস করতে চাইছিল না। টেডি বলে, আমি একজন পুলিশ, আর তোমার স্ত্রীর মৃত্যুর কেসটা তদন্ত করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। তখন তোমার কাছ থেকে সবকিছু শোনার পর বাকি কেউ তোমাকে বিশ্বাস না করলেও আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি জনজিকে খোঁজার জন্য তোমাকে সাহায্য করি। আর কিছুদিন পরেই আমরা সেই মানুষটাকে খুঁজে বের করি যে তোমার স্ত্রীকে খুন করেছিল। তখন আমার সামনেই তুমি সেই মানুষটাকে মেরে নিজের প্রতিশোধ নিয়েছিলে, আর এই কাজটা করার পর আমি তোমার একটা ছবিও তুলেছিলাম। আর এটা বলেই ও লিওনার্ডকে একটা ছবি দেখায়। এটা সেই ছবি ছিল যেটা কিছুক্ষণ আগে খামের মধ্যে করে লিওনার্ডের হোটেল রুমে পাঠানো হয়েছিল। এখন টেডি বলে, আমি ভেবেছিলাম তোমার হয়তো এই ঘটনাটা মনে থাকবে,
কিন্তু দুর্ভাগ্যবশত বাকি সবকিছুর মতন তুমি এটাও ভুলে যাও আর আবার জনজিকে খুঁজতে শুরু করো। তখন আমি তোমাকে এমন একটা লোক খুঁজে দেই যার নামের মধ্যে জন আর জি আছে। আসলে আমি তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম, তাই বারবার তোমার প্রতিশোধ নেওয়ার জন্য আলাদা আলাদা জনজিকে খুঁজে দিতে শুরু করি, আর তুমিও তাদেরকে মেরে কিছুক্ষণের জন্য আনন্দ পেতে শুরু করো। এতদিনে তুমি অনেক জনজিকে মেরে ফেলেছ। তবে তুমি চিন্তা করো না, এই শহরে এখনো এমন অনেক মানুষ আছে যাদের নামে জন আর জি আছে। এমনকি আমার আসল নামও তো জন এডওয়ার্ড গ্যামেল, মানে জন জি। এই কথা শুনে লিওনার্ড খুবই রেগে যায়। ও বলে, তাহলে এতদিন ধরে আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি নিজের কাজের জন্য আমাকে ব্যবহার করছিলে? আর এটা বলেই ও টেডির গাড়ির চাবিটা কেড়ে নিয়ে সেটাকে বাড়ির বাইরে একটা ঝোপের মধ্যে ফেলে দেয়। এবার লিওনার্ড নিজের গাড়ির মধ্যে বসে টেডির দিকে তাকিয়ে বলে, আমি শুধু নিজের স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে মিথ্যা কথা বলে আমাকে ব্যবহার করেছ আর আমাকে একজন খুনি বানিয়ে দিয়েছ। এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আর এটা বলেই ও টেডির ছবির পিছনে লিখে রাখে, এ একজন মিথ্যাবাদী, এর কথা কোনোভাবেই বিশ্বাস করো না। এরপর ও একটু আগে জিমিকে খুন করার সেই ছবিটা আর টেডির দেওয়া জনজিকে খুন করার সেই প্রথম ছবিটা পুড়িয়ে নষ্ট করে দেয়। আসলে একটু আগে ঘটে যাওয়া ওই ঘটনাটা আর টেডির বলা কথাগুলো ও পুরোপুরি ভুলে যেতে চাইছিল। এরপর ও টেডির দিকে তাকিয়ে বলে, তুমি নিজের কাজের জন্য আমাকে দিয়ে একটা নিরীহ মানুষের খুন করিয়েছ, তাই এর শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার নামের মধ্যেও জন আর জি আছে, তাই এখন থেকে তুমিই হলে আমার পরবর্তী শিকার, অর্থাৎ আমার নতুন জন জি। আর এটা বলেই ও নিজের স্ত্রীর খুনির বর্ণনা হিসাবে সামনে থাকা টেডির গাড়ির নাম্বারটা একটা সাদা কাগজে লিখে নেয়। আর এরপর ও নিজের গাড়ি থেকে বেরিয়ে সামনে থাকা জিমির গাড়ির একটা ছবি তোলে আর সেই ছবির নিচে লিখে রাখে, এটাই হলো আমার গাড়ি। এটা দেখে টেডি ওকে বলে, একটু আগে তুমি যে মানুষটাকে খুন করেছ এটা হলো তার গাড়ি, আর তোমাকে এই গাড়িটা চালাতে দেখলে অনেকেই হয়তো তোমাকে সন্দেহ করবে। লিওনার্ড বলে, তাতে আমার কিছুই যায় আসে না, আগামী বেশ কিছুদিন আমি এই গাড়িটাই চালাবো। আর এটা বলেই ও টেডিকে ওখানে একা রেখে জিমির গাড়ি নিয়ে ওখান থেকে চলে আসে। রাস্তায় কিছু দূর আসার পর ও সবকিছু ভুলে গেছিল। এখন ও কাগজে লেখা টেডির গাড়ির নাম্বারটা নিজের পায়ে ট্যাটু করানোর জন্য একটা দোকানে দাঁড়িয়ে পড়ে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। সিনেমার মধ্যে সমস্ত ঘটনাগুলোকে যেমনভাবে দেখানো হয়েছে, এতক্ষণ এই ভিডিওটাকেও তেমনভাবেই দেখানো হচ্ছিল। এখন এই গল্পগুলোকে আমাদেরকে সিরিয়াল অনুযায়ী দেখতে হলে সবার আগে আমাদেরকে পরপর এই সিনেমার সাদা কালো দৃশ্যগুলোকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তারপর সিনেমার শেষের থেকে এক এক করে সমস্ত রঙিন দৃশ্যগুলোকে দেখতে দেখতে সিনেমার প্রথম দিকে এগিয়ে আসতে হবে। এখন এই গল্পটাকে যদি প্রথম থেকে শেষ অবধি সাজিয়ে দেখা হয়, তাহলে সেটা হলো, এই গল্পের প্রধান চরিত্র অর্থাৎ লিওনার্ড একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত, আর সেখানে কাজ করার সময় ওর সাথে স্যামি জেঙ্কিজ নামের একটা লোকের পরিচয় হয়। কিছুদিন আগে স্যামির একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যেখানে ওর মাথায় প্রচণ্ড জোরে আঘাত লাগে। এই ঘটনার পর থেকে ও শর্ট টার্ম মেমোরির রোগে ভুগতে শুরু করে। মানে এখন থেকে ও কোনো নতুন ঘটনাই 10 থেকে 15 মিনিটের বেশি মনে রাখতে পারত না। এখন স্যামির এই রোগের চিকিৎসা করানোর জন্য ওরা ইন্স্যুরেন্স ক্লেম করে, আর ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে স্যামির এই কেসটা সামলানোর দায়িত্ব দেওয়া হয় লিওনার্ডের ওপরে। প্রথমবার স্যামির সাথে দেখা করার পর লিওনার্ডের মনে হয়েছিল ও হয়তো পুরোপুরি সুস্থ আছে, আর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা নেওয়ার জন্য ও হয়তো অসুস্থ হওয়ার অভিনয় করছে। সেজন্য লিওনার্ড ওর উপরে বিভিন্ন রকম পরীক্ষা করতে শুরু করে, আর সব রকম পরীক্ষা করার পর ওর মনে হতে লাগে স্যামি পুরোপুরি সুস্থ আছে। সেজন্য এখন ও স্যামির চিকিৎসার জন্য একটাও টাকা দেয় না। এই অবস্থায় স্যামির স্ত্রী ওকে নিয়ে খুবই চিন্তা করছিল। লিওনার্ডের কথা শুনে উনি মনে করেছিলেন স্যামি হয়তো সত্যি সত্যি সুস্থ আছে, আর ওর সত্যি সত্যি ভুলে যাওয়ার রোগ হয়েছে কিনা সেটা দেখার জন্য উনি স্যামির ওপরে একটা পরীক্ষা করেন। উনি প্রতি 10 মিনিট পর পর স্যামিকে নিজের শরীরে ইনসুলিনের ইঞ্জেকশন দিতে বলেন। উনি মনে করেছিলেন স্যামি হয়তো নিজে থেকেই ওনাকে অতিরিক্ত ইঞ্জেকশন দেওয়া বন্ধ করে দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত স্যামি সত্যি সত্যিই কিছু মনে রাখতে পারত না। সেজন্য ও বারবার নিজের স্ত্রীকে ওই ইঞ্জেকশনটা দিতে শুরু করে, আর একটা সময় ইনসুলিনের ওভারডোজের কারণে ওর স্ত্রী মারা যায়। এই ঘটনার কিছু মাস পর এক রাতে দুজন চোর লিওনার্ডের বাড়িতে চুরি করতে এসে ওর স্ত্রীকে রেপ করে খুন করে মেরে ফেলে। লিওনার্ড কোনো রকমে ওই দুজন চোরের মধ্যে থেকে একজন চোরকে ওখানে মেরে ফেললেও অন্য একজন চোর পিছন থেকে ওর মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করে ওখান থেকে পালিয়ে যায়। এখন মাথায় আঘাত লাগার পর থেকে লিওনার্ড স্যামির মতন সেই শর্ট টার্ম মেমোরির রোগে ভুগতে শুরু করে। মানে এখন ও কোনো ঘটনাই বেশিক্ষণ মনে রাখতে পারত না। পরবর্তীকালে লিওনার্ড পুলিশকে জানায় সেই রাতে ওখানে দুজন খুনি ছিল, কিন্তু ওর এই ভুলে যাওয়া রোগের কারণে পুলিশ ওর কোনো কথাই বিশ্বাস করছিল না। এর মধ্যেই লিওনার্ডের স্ত্রীর মৃত্যুর কেসটা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় টেডির ওপরে। এখন বাকি কেউ লিওনার্ডের কথা বিশ্বাস না করলেও টেডি ওর কথা বিশ্বাস করে,
আর ও একটু তদন্ত করার পর জানতে পারে সেই রাতে সত্যি সত্যি ওখানে দুজন চোর ছিল, যার মধ্যে থেকে দ্বিতীয় খুনির নাম ছিল জন আর তার টাইটেল জি দিয়ে শুরু। এখন লিওনার্ড আর টেডি দুজন মিলে ওই খুনি সম্পর্কে একটু একটু করে তথ্য জোগাড় করতে শুরু করে। আর লিওনার্ড ওই তথ্যগুলোকে নিজের শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু করিয়ে লিখে রাখতে থাকে। এইভাবে কিছুদিন পরেই ওরা দুজন মিলে জন জিকে খুঁজে বের করে। আর তখন লিওনার্ড তাকে নিজের হাতে মেরে ফেলে নিজের স্ত্রীর খুনের প্রতিশোধ নেয়। তখন টেডি ওই অবস্থায় ওর একটা ছবি তুলে নিজের কাছে রেখে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই লিওনার্ড জনজিকে মেরে ফেলার কথাটা ভুলে যায়, আর ও আবার নতুন করে জনজিকে খুঁজতে শুরু করে। এই কথাটা জানার পর টেডি লিওনার্ডের দুর্বলতার সুযোগ নিয়ে ওকে নিজের কাজে ব্যবহার করতে শুরু করে। এখন থেকে টেডির যখনই কোনো মানুষকে মারার প্রয়োজন হতো, ও লিওনার্ডকে সেই মানুষের ঠিকানা দিয়ে বলতো ওটাই জনজি। আর লিওনার্ডও সেই মানুষটাকে নিজের স্ত্রীর খুনি মনে করে তাকে মেরে ফেলতো। কিন্তু নিজের রোগের কারণে কিছুক্ষণ পরেই ও সবকিছু ভুলে যেত। আসলে টেডি মোটেও একজন সৎ পুলিশ অফিসার ছিল না। ও টাকার জন্য বিভিন্ন রকম ভুলভাল কাজ করত, আর লিওনার্ডের হাত দিয়ে বিভিন্ন নিরীহ মানুষের খুন করাতো। আর এরকমভাবেই একদিন টেডি লিওনার্ডের সাহায্যে জিমি গ্র্যান্টসকে খুন করিয়ে দেয়। আসলে জিমি একজন ড্রাগ ডিলার ছিল। ও আর ওর গার্লফ্রেন্ড ন্যাটলি দুজন মিলে বিভিন্ন লোকের কাছে ড্রাগ সাপ্লাই করত। এখন টেডি বারবার নিজের পরিচয় গোপন করে হোটেলের মধ্যে লিওনার্ডের কাছে ফোন করতে থাকে, আর বিভিন্ন রকম কথা বলে ওকে এটা বোঝানোর চেষ্টা করে জিমি গ্র্যান্টস নামের ওই ড্রাগ ডিলারটাই হলো ওর স্ত্রীর দ্বিতীয় খুনি অর্থাৎ জনজি। এখন টেডি একটা ড্রাগ ডিল করার নাম করে জিমিকে শহরের বাইরে একটা ফাঁকা জায়গায় ডেকে আনে। এই কাজের জন্য জিমি ওখানে নিজের সাথে করে 2 কোটি টাকা নিয়ে যায়। এখন টেডি জিমিকে মেরে ওর কাছ থেকে ওই টাকাটা নিতে চাইছিল। সেজন্য ও লিওনার্ডকে জিমির ঠিকানা আর বর্ণনা দিয়ে বলে ওটাই হলো তোমার স্ত্রীর দ্বিতীয় খুনি, তুমি ওকে মেরে ফেলো। এই কথা শুনে লিওনার্ড তাড়াতাড়ি করে ওই ঠিকানায় পৌঁছে জিমিকে মেরে ফেলে। তারপর ওর সমস্ত জামা কাপড় আর কোট খুলে সেটা নিজে পরে নেয়। এই অবস্থায় মারা যাওয়ার আগে জিমি আস্তে আস্তে স্যামি জ্যাঙ্কিসের নাম করতে থাকে, যেটা শুনে লিওনার্ড খুবই ঘাবড়ে যায়, কারণ ও নিজের সমস্ত পরিচিত মানুষদের সাথেই স্যামির ব্যাপারে গল্প করত। আর এর মানে এই মানুষটাকেও ও আগে থেকেই চিনত। এখন ও খুব ভালোভাবেই বুঝতে পারে নিজের স্ত্রীর খুনি মনে করে ও একটা ভুল মানুষকে মেরে ফেলেছে। এখন ও তাড়াতাড়ি করে সাহায্য নেওয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়ে আসে। তখনই ও দেখতে পায় ওই বাড়ির বাইরে টেডি চলে এসেছে। আসলে টেডি এখানে জিমির গাড়ির মধ্যে রাখা সেই 2 কোটি টাকাটা নিতে এসেছিল। কিন্তু তার আগে লিওনার্ড জিমিকে সাহায্য করার জন্য টেডিকে বাড়ির ভিতরে নিয়ে যায়, কিন্তু দেখা যায় জিমি ততক্ষণে মারা গেছে। এখন লিওনার্ড টেডির কাছ থেকে আসল সত্যিটা জানতে চায়। ও বলে একটু আগে আমি যে মানুষটাকে মেরে ফেলেছি সে তো আমার স্ত্রীর খুনি ছিল না, তাহলে তুমি ভুল ইনফরমেশন দিয়ে আমার হাত দিয়ে এই মানুষটার খুন করালে কেন? প্রথমের দিকে টেডি অনেক রকম মিথ্যে কথা বলছিল, কিন্তু পরে ও আসল সত্যিটা স্বীকার করে নেয়। ও জানায় এতদিন ধরে ও জনজির নাম করে লিওনার্ডের হাত দিয়ে অনেক মানুষের খুন করিয়েছে। আসলে টেডি মনে করেছিল বাকি সমস্ত কথার মতন লিওনার্ড হয়তো কিছুক্ষণ পরে এই কথাগুলোকে ভুলে যাবে, কিন্তু এই কথা শুনে লিওনার্ড এতটাই রেগে গেছিল যে ওই বাড়ি থেকে বেরোনোর পর ও টেডি ছবির পিছনে লিখে রাখে এই মানুষটা মিথ্যাবাদী, একে কোনোভাবেই বিশ্বাস করো না। এরপর ও টেডির দিকে তাকিয়ে বলতে থাকে এতদিন ধরে আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমাকে ব্যবহার করেছো, আর আমার হাত দিয়ে অনেক নিরীহ মানুষের খুন করিয়েছো। এর জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে। এখন আমি তোমাকেই নিজের পরবর্তী শিকার বানাতে চাই। টেডির আসল নাম ছিল জন এডওয়ার্ড গ্যামেল, আর ওর নামের মধ্যেও জন জি আছে। এতদিন ধরে টেডি যেভাবে লিওনার্ডকে ব্যবহার করেছিল, এখন লিওনার্ড ঠিক সেভাবেই টেডিকে নিজের স্ত্রীর খুনি অর্থাৎ জনজি ভেবে ওকে মেরে ফেলতে চাইছিল। সেজন্য ও জনজির বর্ণনা হিসাবে টেডির গাড়ির নাম্বারটা একটা কাগজে লিখে রাখে। তারপর ও স্যামিকে খুন করার ছবি আর জনজিকে খুন করার আসল ছবিটা পুড়িয়ে নষ্ট করে দেয়। মানে ও যে আগেই নিজের প্রতিশোধ নিয়ে নিয়েছে সেটাকে মনে রাখার সমস্ত প্রমাণগুলো ও এখন নষ্ট করে দিল। এখন লিওনার্ড নিজের গাড়িটা ওই জায়গায় রেখে জিমির গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। আর যেহেতু জিমির গাড়ির ডিকির মধ্যে সেই 2 কোটি টাকা রাখা ছিল, তাই সেই টাকাটা নেওয়ার জন্য টেডিও ওর পিছন পিছন আসতে শুরু করে। রাস্তায় কিছু দূর আসার পর লিওনার্ড সবকিছু ভুলে যায়। এখন ও কাগজে লেখা টেডির গাড়ির নাম্বারটা নিজের শরীরে ট্যাটু করানোর জন্য একটা দোকানে দাঁড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর লিওনার্ডের পিছন পিছন ওখানে টেডি চলে আসে, আর এখন ও নানা রকম ভাবে ভয় দেখিয়ে লিওনার্ডকে এই শহর ছেড়ে চলে যেতে বলে, যাতে লিওনার্ড চলে যাওয়ার পর ওই গাড়ির মধ্যে থেকে ও সব টাকাগুলো বের করে নিতে পারে। কিন্তু লিওনার্ডের কাছে থাকা টেডির ছবির পিছনে লেখা ছিল ও একজন মিথ্যাবাদী, সেজন্য ও টেডির কোনো কথাই শুনতে চায় না। এখন এই ছবিগুলোর সাথেই লিওনার্ড নিজের কোটের পকেটে একটা বারের কার্ড দেখতে পায়, আর ওই কার্ডের পিছনে ন্যাটলি নামের একটা মেয়ের সঙ্গে দেখা করার কথা লেখা ছিল। আসলে এই কার্ডটা জিমির কোটের পকেটের মধ্যে ছিল,
কিন্তু যেহেতু ওকে মারার পর লিওনার্ড ওর সমস্ত জামা কাপড় খুলে নিজে পরে নিয়েছিল, তাই এখন ও নিজের পকেটের মধ্যে এই কার্ডটা খুঁজে পায়। এখন ও ন্যাটলির সঙ্গে দেখা করার জন্য কার্ডের ওপরে দেওয়া ওই বারের ঠিকানায় পৌঁছে যায়। এখানে লিওনার্ডকে জিমির জামা কাপড় পরে আসতে দেখে ন্যাটলি একটু অবাক হয়ে যায়। প্রথমে ও লিওনার্ডের কোনো কথা বিশ্বাস করছিল না, সেজন্য ও লিওনার্ডের সামনেই একটা গ্লাসে থুতু ফেলে কিছুক্ষণ পর সেই গ্লাসেই ওকে বিয়ার খেতে দেয়। আর কিছুক্ষণ পর ওকে সেই গ্লাস থেকে বিয়ার খেতে দেখে এখন ন্যাটলি ওকে বিশ্বাস করতে শুরু করে। এখন ন্যাটলি লিওনার্ডকে সাহায্য করার নাম করে ওকে নিজের বাড়ি নিয়ে আসে। এখানে ন্যাটলিও লিওনার্ডের দুর্বলতার সুযোগ নিয়ে ওকে ব্যবহার করতে চাইছিল। আসলে ন্যাটলির বয়ফ্রেন্ড অর্থাৎ জিমির একজন বিজনেস পার্টনার ছিল, যার নাম ছিল ডড। জিমি নিখোঁজ হওয়ার আগে নিজের সাথে 2 কোটি টাকা নিয়ে গেছিল। এখন জিমির নেওয়া ওই টাকাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য ডড ন্যাটলির ওপরে চাপ দিতে শুরু করে, কিন্তু ন্যাটলির পক্ষে অতগুলো টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই এখন ও চাইছিল লিওনার্ড যেন ডডকে মেরে এই শহর থেকে তাড়িয়ে দেয়। কিন্তু প্রথমের দিকে লিওনার্ড ওকে সাহায্য করতে রাজি হয় না। তখন ও লিওনার্ডের সামনেই ওর স্ত্রীকে বাজে বাজে গালাগালি করতে শুরু করে, যে কারণে লিওনার্ড খুবই রেগে গিয়ে ওর মুখে একটা ঘুষি মেরে ওকে মাটিতে ফেলে দেয়। এখন ন্যাটলি হাসতে হাসতে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে লিওনার্ড ন্যাটলির এই কথাগুলো তাড়াতাড়ি করে একটা কাগজে লিখে রাখতে চাইছিল, কিন্তু এখান থেকে যাওয়ার আগে ন্যাটলি সব পেনগুলো নিজের সাথে নিয়ে গেছিল। বেশ কিছুক্ষণ বাইরে থাকার পর ন্যাটলি আবার ঘরে ফিরে আসে। এতক্ষণে লিওনার্ডও সবকিছু ভুলে গেছিল। দেখা যায় একটু আগে মার খাওয়ার জন্য ওর মুখে অনেকটা কেটে গিয়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। এখন ন্যাটলি লিওনার্ডের সাথে বিভিন্ন রকম মিথ্যে কথা বলতে শুরু করে। ও বলে, তোমাকে সাহায্য করার জন্য আমি ডড নামের একটা লোকের সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু ওই লোকটা আমাকে মেরে আমার এই অবস্থা করে দিয়েছে। যেটা শুনে লিওনার্ড খুবই রেগে যায়। ও ন্যাটলির কাছ থেকে একটা কাগজে ডডের ঠিকানা লিখে নেয়, আর তার নিচে লিখে রাখে ন্যাটলির জন্য ডডকে মেরে এই শহর থেকে তাড়িয়ে দাও। এখন ন্যাটলির বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠার পর লিওনার্ড দেখতে পায় ওর গাড়ির মধ্যে আগে থেকেই টেডি বসেছিল। টেডি ওকে ন্যাটলির ব্যাপারে সাবধান করে আর বলে, এই মেয়েটা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করছে, আর ও হয়তো তোমার ক্ষতি করতে পারে, তাই তুমি ওর থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। কিন্তু লিওনার্ড ওর কথাগুলো বিশ্বাস করতে চায় না, কারণ ও ছবির পিছনেই লেখা ছিল ও একজন মিথ্যাবাদী। এরপর থেকে লিওনার্ড ডিসকাউন্ট ইন নামের একটা হোটেলে থাকতে শুরু করে, আর সেই রাতে ও নিজের হোটেল রুমে একটা মেয়েকে ডেকে আনে। এখন লিওনার্ড ওই মেয়েটাকে নিজের স্ত্রীর বেশ কিছু প্রিয় জিনিস দিয়ে বলে ও ঘুমিয়ে পড়ার পর ওই মেয়েটা যেন সেই জিনিসগুলোকে খাটের ওপরে চারিদিকে ছড়িয়ে দেয়, আর তারপর যেন জোরে দরজা বন্ধ করার আওয়াজ করে বাথরুমে চলে যায়। এখন লিওনার্ডের কথা মতন ওই মেয়েটা ঠিক তেমনটাই করে, আর জোরে দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণের জন্য লিওনার্ড মনে করেছিল ওর স্ত্রী হয়তো ওর পাশেই শুয়ে আছে, কিন্তু একটু পরেই ও বাথরুমের মধ্যে সেই মেয়েটাকে দেখতে পায়। এখন ও সেই মেয়েটাকে ওখান থেকে চলে যেতে বলে নিজের স্ত্রীর সমস্ত প্রিয় জিনিসগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। তারপর শহরের বাইরে একটা ফাঁকা জায়গায় এসে ওই জিনিসগুলোকে পুড়িয়ে দেয়। আসলে এগুলো দেখে ওর নিজের স্ত্রীর কথা বেশি করে মনে পড়তো, আর সেজন্য ওর খুবই কষ্ট হতো। এবার সারা রাত ধরে ওই জিনিসগুলোকে পোড়ানোর পর সকালে ও যখন নিজের হোটেলে ফিরে আসছিল, তখনই রাস্তার মধ্যে জিমির পার্টনার ডড লিওনার্ডের গাড়ি থামিয়ে ওর সঙ্গে কথা বলার জন্য চলে আসে। আসলে এখন লিওনার্ডকে জিমির গাড়ি চালাতে দেখে ডড সেটাকে ভালোভাবেই চিনতে পারে। ডড মনে করছিল লিওনার্ড হয়তো জিমিকে মেরে ওর গাড়ি আর টাকা পয়সা চুরি করে নিয়েছে, সেজন্য এখন ও লিওনার্ডকে মারার চেষ্টা করছিল। কিন্তু লিওনার্ড কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে আসে। রাস্তায় আসার পথে ও নিজের কোটের পকেটে একটা কাগজের মধ্যে ডডের বাড়ির ঠিকানা দেখতে পায়। এখন ও ডডকে মারার জন্য তাড়াতাড়ি করে ওর বাড়িতে এসে ওর ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। ও ভেবেছিল ডড যখনই বাড়ি ফিরবে ও তখনই হঠাৎ করে ওর ওপরে হামলা করে দেবে, কিন্তু বেশ কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর ও সবকিছু ভুলে যায়। এখন ও মনে করতে থাকে ও হয়তো নিজের হোটেল রুমেই আছে, সেজন্য ও নিজের জামা কাপড় খুলে বাথরুমে স্নান করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ওখানে ডড চলে আসে। এই অবস্থায় লিওনার্ড কোনো রকমের ডডকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর ওর হাত পা আর মুখ বেঁধে ওকে একটা আলমারির মধ্যে আটকিয়ে রাখে। এখন ডডকে এই শহর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ও টেডিকে কল করে ওখানে ডেকে আনে। তারপর টেডি আর লিওনার্ড দুজন মিলে ডডকে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই শহর থেকে তাড়িয়ে দেয়। এরপর লিওনার্ড সরাসরি ন্যাটলির সঙ্গে দেখা করে আর ওর কাছে ডডের ব্যাপারে জানতে চায়। লিওনার্ড মনে করছিল ন্যাটলি হয়তো ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওকে নিজের কাজের জন্য ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু ন্যাটলি এখন ওকে নানা রকমভাবে মিথ্যে কথা বলে শান্ত করিয়ে দেয়। এখন ন্যাটলির সাথে কথা বলতে বলতে লিওনার্ডের নিজের স্ত্রীর কথা মনে পড়ে যায়, যে কারণে ও খুবই মন খারাপ করে কাঁদতে কাঁদতে সেই রাতে ন্যাটলির বাড়িতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে লিওনার্ড ন্যাটলিকে একটা গাড়ির নাম্বার দিয়ে সেটার সম্পর্কে সমস্ত রকম ডিটেলস জোগাড় করতে বলে। আসলে এটা টেডির গাড়ির নাম্বার ছিল।
যে নাম্বারটাকে কিছুদিন আগেই ও নিজের স্ত্রীর খুনির বর্ণনা হিসাবে নিজের পায়ে ট্যাটু করিয়েছিল। তখন ন্যাটলি একটা কাগজে একটা রেস্টুরেন্টের ঠিকানা লিখে দিয়ে ওকে বলে, তুমি আজ দুপুরে আমার সঙ্গে এই জায়গায় দেখা করো, আমি তখনই তোমাকে ওই গাড়ির নাম্বারের সমস্ত ডিটেলস দিয়ে দেব। এবার ন্যাটলির বাড়ি থেকে বাইরে বেরোনোর পর রাস্তার মধ্যে লিওনার্ডের সাথে টেডির দেখা হয়। এখন টেডি লাঞ্চ করার জন্য ওকে নিয়ে পাশের একটা রেস্টুরেন্টে চলে যায়। টেডি বলে, তুমি যেভাবে সামান্য কটা ছবি আর কাগজে লেখা অল্প কটা নোটের সাহায্যে তোমার স্ত্রীর খুনিকে খোঁজার চেষ্টা করছো, সেটা তোমার জন্য খুবই কঠিন হয়ে যাবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমাকে এই কাজে সাহায্য করব। এখানে টেডির সাথে কথা বলার সময় লিওনার্ড খেয়াল করে ওর পকেটের সেই কাগজে লেখা আছে একটু পরেই ওকে পাশের অন্য একটা রেস্টুরেন্টে ন্যাটলির সঙ্গে দেখা করতে হবে। এখন লিওনার্ড তাড়াতাড়ি করে সেই রেস্টুরেন্টে পৌঁছে যায়। সেখানে ন্যাটলি ওকে একটা এনভেলপ দিয়ে বলে, তুমি আমাকে যে গাড়ির নাম্বারটা দিয়েছিলে তার সমস্ত ডিটেলস এটার মধ্যে আছে, আর সেই সাথে ওই কাগজে শহরের বাইরে একটা ফাঁকা জায়গার ঠিকানা লেখা আছে। তুমি চাইলে নিজের স্ত্রীর খুনিকে ওই জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলো, তাহলে এই ব্যাপারটা কেউই জানতে পারবে না। আর এই কথা বলেই ন্যাটলি ওখান থেকে চলে যায়। এখন লিওনার্ড ওই এনভেলপটা নিয়ে নিজের হোটেলে ফিরে আসে, যার মধ্যে ওই গাড়ির নাম্বার আর ওর মালিকের সমস্ত ডিটেলস দেওয়া ছিল। আর সেখানে টেডির আসল নাম লেখা ছিল, যেটা ছিল জন এডওয়ার্ড গ্যামেল। অথচ লিওনার্ডের কাছে ওর যে ছবি ছিল সেখানে ওর নাম লেখা ছিল টেডি, আর ওই ছবির নিচে লেখা ছিল এই লোকটা মিথ্যাবাদী, একে কোনোভাবেই বিশ্বাস করো না। এখন এই সত্যিটা জানার জন্য লিওনার্ড টেডিকে কল করে ওর হোটেলে চলে আসতে বলে। এরপর ও বিশ্রাম নেওয়ার জন্য নিজের জামা কাপড় খোলার পর দেখতে পায় ওর পুরো শরীরে অনেকগুলো ট্যাটু করা আছে, যার মধ্যে বেশ কিছু ট্যাটুতে ওর স্ত্রীর দ্বিতীয় খুনি অর্থাৎ জঞ্জির সম্পর্কে বিভিন্ন রকম তথ্য লেখা আছে। আর শেষ তথ্য হিসাবে ওখানে সেই খুনির গাড়ির নাম্বার লেখা ছিল। এখন দেখা যায় ওই গাড়ির নাম্বার আর সমস্ত তথ্যগুলো টেডির সাথে মিলে যাচ্ছে। এসব কিছু দেখে লিওনার্ড মনে করে টেডি হয়তো ওর স্ত্রীর আসল খুনি। সেজন্য এখন ও টেডির ছবির পিছনে লিখে রাখে, এই হলো তোমার স্ত্রীর দ্বিতীয় খুনি, একে মেরে ফেলো। এরপর ও টেডিকে মারার জন্য একটা বন্দুক নিয়ে ওর হোটেল থেকে বেরিয়ে পড়ে। ততক্ষণে টেডিও লিওনার্ডের সঙ্গে দেখা করার জন্য ওর হোটেলে চলে আসে। এখন লিওনার্ড টেডিকে নিয়ে শহরের বাইরে ওই ফাঁকা বাড়িতে চলে যায়, যেখানে কিছুদিন আগেই ও জিমিকে মেরে ফেলেছিল। এখন ওই জায়গায় পৌঁছানোর পর দেখা যায় সেখানে একটা গাড়ি দাঁড় করানো আছে। আসলে এটা লিওনার্ডের গাড়ি ছিল। সেই দিন ও জিমিকে মারার পর নিজের গাড়িটা এখানে রেখে জিমির গাড়ি নিয়ে এখান থেকে চলে গেছিল। এখন লিওনার্ড চারিদিকে তল্লাশি চালাতে চালাতে বাড়ির ভিতরে চলে যায়, আর টেডিও ওর পিছন পিছন যেতে শুরু করে। ভিতরে যাওয়ার পর লিওনার্ড নিজের কোটের পকেটে টেডির ছবিটা দেখতে পায়, যেটার পিছনে লেখা ছিল, এই হলো তোমার স্ত্রীর দ্বিতীয় খুনি, একে মেরে ফেলো। এখন এটা দেখার সাথে সাথেই লিওনার্ড খুবই রেগে গিয়ে টেডিকে মারার চেষ্টা করে। তখন টেডি বলে, তুমি ভুল করছো, আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমি তো তোমার ভালো বন্ধু, আর এতদিন ধরে তোমাকে সাহায্য করেছি। তুমি আমার সাথে এই বাড়ির নিচে চলো, তাহলে তুমি আসল সত্যিটা জানতে পারবে। আসলে ও নিচে গিয়ে লিওনার্ডকে জিমির লাশটা দেখাতে চাইছিল, কিন্তু লিওনার্ড ওর কোনো কথা না শুনে ওকে সঙ্গে সঙ্গেই ওখানে গুলি করে মেরে ফেলে। একটা সময় টেডি লিওনার্ডকে ব্যবহার করে যে জায়গায় যেভাবে জিমিকে খুন করেছিল, আজ ঠিক সেইভাবে সেই জায়গায় লিওনার্ডের হাতে টেডি নিজেই মারা গেল। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।